হ্যাঁ, তো আমি যেটা বলতেছিলাম, তো হ্যাঁ, আমরা কাইন্ড অফ সিলেবাসের মিডের জন্য ম্যাক্সিমাম জিনিসপত্র কভার করে ফেলছি। জাস্ট ছোট একটা টপিক, নন লিনিয়ার রিগ্রেশন, সেখান থেকে সেটা হচ্ছে গিয়ে লাইক একটু কভার করে বাকি। সেখান থেকে আসলে তেমন কোয়েশ্চেন আসবে না। জাস্ট নন লিনিয়ার রিগ্রেশন কি, মানে কয়েকটা এক্সাম্পল সেগুলা জানা থাকলেই হবে। এখান থেকে জাস্ট আমরা সিম্পল কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন করতে পারি। বাট তোমাদের নিউমেরিক্যাল বা কনসেপচুয়াল কোয়েশ্চেন ম্যাক্সিমাম আমরা যা যা পড়ছি সেখান থেকেই আসবে। সো আজকে হচ্ছে আমরা প্রত্যেকটা স্লাইড একটু গো থ্রু করব। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে যে কোনো জায়গায় আমাকে একটু বলবা। সো আমি এগুলা আবার তোমাদের বুঝাই দিব যদি লাগে। এবং ফাইনালি আমরা হচ্ছে গিয়ে মানে ডিসকাস করবো যে কোয়েশ্চেন মানে কোন জায়গা থেকে কতটুকু কোয়েশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো। সো হ্যাঁ, এক্স্যাক্টলি ওইরকম হবে না। আমি রেঞ্জ অলওয়েজ প্রোভাইড করবো যে এখান থেকে কি কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে। সো হ্যাঁ, তোমাদের ওইরকম একটা প্রিপারেশন নিতে হবে। আর তোমাদের যেই অ্যাসাইনমেন্টটা দেওয়ার কথা ছিল, সো ওই অ্যাসাইনমেন্টটা মানে আমি একটা স্ট্রিক্ট অ্যাসাইনমেন্ট প্রোভাইড করতেছি না, বাট তোমাদের একটা প্র্যাকটিস শিট তোমরা আজকে রাতের মধ্যেই পেয়ে যাবে, যেখানে হচ্ছে গিয়ে লাইক একটু ফোকাস থাকবে নিউমেরিক্যাল অথবা কনসেপচুয়াল কোয়েশ্চেনের উপর। নর্মাল যে থিওরিটিক্যাল যেসব কোয়েশ্চেন আছে, জাস্ট যে এই জিনিসটা কি, এটার ক্লাসিফিকেশন কি, বা এই দুইটার মধ্যে ডিফারেন্স কি, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু ওই প্র্যাকটিস শিটে থাকবে না। বাট ইট ডাজন্ট মিন যে ওইগুলো হচ্ছে তোমার মিডে আসতে পারে না। সো কনসেপচুয়াল থিওরিটিক্যাল জিনিসগুলো তোমাকে অলওয়েজ হচ্ছে মাথায় রাখতে হবে বা জানতে হবে, যেগুলো আমরা ক্লাসে ডিসকাস করছি ডেফিনেটলি। কনসেপচুয়াল জিনিস বা কিছু হচ্ছে গিয়ে নিউমেরিক্যাল প্রবলেমস হচ্ছে কি আমরা ওই প্র্যাকটিস শিটে প্রোভাইড করে দিব। এবং হ্যাঁ, যেহেতু তোমাদের কোয়েশ্চেন হচ্ছে আমি অলরেডি করে ফেলছি, সো ওইগুলা মাথায় রেখেই তোমাদের হচ্ছে ওই প্র্যাকটিস শিটটা তৈরি করা মানে হইতেছে আর কি, অলমোস্ট হয়ে গেছে। জাস্ট এক দুইটা প্রবলেম আমি এখানে আজকে অ্যাড করবো, অ্যাড করে হচ্ছে গিয়ে তোমাদের আজকে রাতের মধ্যে দিয়ে দিব। বাট এইটা ভাবার কোনো রিজন নাই যে আমাদের প্র্যাকটিস শিটের মতোই হুবহু হচ্ছে গিয়ে প্রবলেম গুলা এক্সামে আসবে, এটা কখনোই হবে না। তোমাদের এই প্র্যাকটিস শিটটা আসলে আমি কোনো কোর্সই প্রোভাইড করি না, তোমাদের করতেছি কারণ তোমাদের এই কোর্সটা আগে কখনো অফার করা হয় নাই। সো হ্যাঁ, যাতে তোমাদের হেল্প হয়। তোমরা দেখবা কোনো যদি প্রবলেম ফেস করো আমাকে রিচ আউট করতে পারো, ইমেল করতে পারো। সো এই কয়েকদিন আমি ইনঅ্যাক্টিভ ছিলাম, বাট এখন থেকে ইনশাল্লাহ আমি আবার অ্যাক্টিভ হব। সো তুমি প্রবলেম হইলে তুমি আমাকে পাবা। এবং কারো যদি কোনো মানে মেজর প্রবলেমের জন্য কাউন্সিলিং দরকার হয়, সেই ক্ষেত্রে আমাকে ওইটাও ইমেল করে রাখতে পারো। আমার এক্সামের ডিউটির গ্যাপে তোমাদের হচ্ছে গিয়ে আমি ওই কাউন্সিলিং প্রোভাইড করার মানে আমার যথেষ্ট ট্রাই করবো যতটুকু পসিবল। আর তো স্যার এটা প্র্যাকটিস করলে তো আমাদের সিমিলার প্রবলেমস প্র্যাকটিস হয়ে যাবে, তাই না? মানে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো যে কি বেসিক্যালি ধরনের হইতে পারে আইডিয়াটা তুমি হয়ে যদি যাবে। ওই প্রবলেম গুলা সলভ করতে পারো, আমি এইটুকু শিওর তোমার তোমার মধ্যে অলরেডি ওই কনসেপ্ট আছে মিডের প্রবলেম সলভ করার। সিমিলার বলতে লাইক একদম যে আমি ভ্যালু চেঞ্জ করে অন্য নতুন একটা প্রবলেম তোমাদের হচ্ছে গিয়ে মিডে দিয়ে দিচ্ছি, এরকম হওয়ার সম্ভাবনা একটু ভালোই কম আছে, ঠিক আছে। সেম টাইপের প্রবলেম হইতে পারে, অথবা লাইক ধরো আমি তোমাদের প্র্যাকটিস শিটে আমি সবগুলা কর্নার কেস কিন্তু হ্যান্ডেল করব না কখনই। তোমাদের মেবি কয়েকটা সিনারিও থেকে কয়েকটা কোয়েশ্চেন করতে পারি এক্সামে, ওই সিনারিও থেকেও কোয়েশ্চেন আসতে পারে, অথবা অন্য একটা সিনারিও থেকেও কোয়েশ্চেন আসতে পারে। আমরা ক্লাসে কিন্তু সবকিছুই ডিসকাস করছি, বাই দ্য ওয়ে ক্লাসের বাইরে কোনো কিছুই পড়া হবে না, এইটুকু ফর শিওর। তো হ্যাঁ, তোমরা প্র্যাকটিস শিটটা মানে তোমরা কিন্তু প্র্যাকটিস শিটটা সলভ করার ওয়েটা কিন্তু একটু জানা রাখা উচিত। অলওয়েজ আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, ক্লিয়ার করার পর হচ্ছে প্র্যাকটিস শিটের প্রবলেম গুলা সলভ করব। কখনোই এটা করবে না যে আমি প্র্যাকটিস শিটের সবগুলা প্রবলেম সলভ করি, ওইটার জন্য যতটুকু কনসেপ্ট দরকার সেটা ক্লিয়ার করি, এবং প্র্যাকটিস শিট যখন আমার ফুললি কমপ্লিট হয়ে যাবে বা সবগুলা প্রবলেম যখন সলভ করা হয়ে যাবে, এর মানে আমি মিটের জন্য রেডি। তুমি এইটা যদি ভাবো তাহলে অনেক বড় ভুল করবা। ইনস্টেড উল্টাটা করতে হবে, তুমি ক্লাসে সবগুলা কনসেপ্ট ক্লিয়ার রাখবা, স্লাইডে সবকিছু প্রোভাইড করা আছে, সবকিছু হচ্ছে যখন ক্লিয়ার হবে তখন তুমি প্র্যাকটিস শিটের প্রবলেম গুলো সলভ করবা। দেখবা অনেক ইজিলি তুমি সলভ করতে পারবা জিনিসগুলো। ঠিক আছে, সো এই যে জায়গায় হচ্ছে গিয়ে লাইক কোনো কনফিউশন রাখা যাবে না, কারণ এই জায়গা থেকে স্টুডেন্টরা কনফিউশন রাখা বলে স্যার
এটা সিলেবাসের বাইরে। আমি সিলেবাসের বাইরে ডেফিনেটলি কিছু করব না, বাট এমন কোয়েশ্চেন থাকতেই পারে তোমাদের মিটে যেটা তোমার প্র্যাকটিস শিটে নাই, বাট ক্লাসে ডেফিনেটলি ডিসকাস করা হয়েছে। প্র্যাকটিস শিট আমি প্রোভাইড করতেছি জাস্ট তোমাদের একটু আইডিয়া দেওয়ার জন্য যে কি টাইপের প্রবলেম এক্সামে আসতে পারে। বাট এখানে আমি কখনোই সবগুলা কর্নার কেস বা সবগুলা সিনারিও কিন্তু কখনোই আমি এখানে হ্যান্ডেল করবো না। সো সেটা একটু বুঝে ট্রাই করবা, কারণ সবগুলা সিনারিও হ্যান্ডেল করতে যদি চাই তাহলে দেখবা তোমার এখানে 50টা 60টা প্রবলেম হয়ে যেতে পারে। সো এতগুলা প্রবলেম তো আমি তোমাদের দিব না, ঠিক আছে? তো এখানে মেবি 7টা 8টা প্রবলেম থাকবে, নিউমেরিক্যাল প্রবলেম আর কি, সবগুলা টপিক মিলায় তোমাদের তো নিউমেরিক্যাল প্রবলেম করার স্কোপ একটু কম। কনসেপচুয়াল কোয়েশ্চেন ধরো আরো 6টা 7টা থাকতে পারে। তো তোমাদের টোটাল ধরো 15টা বা 15 20টা বা এই রেঞ্জে হচ্ছে কি প্রবলেম থাকতে পারে। সো সেখানে সবগুলা কেস কখনোই কভার করা পসিবল না। সো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে একটা একটা করে প্রত্যেকটা স্লাইড গো থ্রু করি। সো হ্যাঁ, তোমাদের যদি কোনো প্রবলেম ফিল করো যে কোনো একটা স্পেসিফিক জায়গায়, তোমরা হচ্ছে গিয়ে বলবা, এবং আমি যখন গো থ্রু করব তখন হচ্ছে গিয়ে বলবো যে এই পার্ট থেকে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? সো আমি স্ক্রিন শেয়ার করতেছি। ওয়েট। বাই দ্য ওয়ে, আমাকে একটা জিনিস বলো তো, তোমাদের সিটি 2টা কেমন হয়েছে? স্যার আমার তো ভালো হয়েছে, বাকিদের জানি না। ভালো স্যার। ভালো হয়েছে। কোয়েশ্চেনটাতে তেমন কমপ্লিকেটেড কিছু করা হয় নাই, ইজি ছিল। Just তোমাদের আমি কিছু R² ভ্যালু দিয়ে দিছিলাম, তাই না? জি আহ, স্যার। হ্যাঁ, এবং তোমাকে ওইখান থেকে বলছিলাম যে মাল্টিকলিনিয়ারিটি আছে কিনা সেটা বের করো ভিআইএফ দিয়ে। হ্যাঁ, ভিআইএফ দিয়ে। স্যার মিডে কি আমাদের এরকম ম্যাথে এভাবে আসতে পারে যে একদম আহ, দুইটা ডেটা সেট দিয়ে দিলেন, একটা প্রেডিক্টেড ভ্যালুর আরেকটা হলো মানে নর্মাল ডেটা সেট, ওইখান থেকে এসএসআর দিয়ে তারপর আর আর এর ভ্যালু বের করে তারপর মাল্টিলিনিয়ারিটি কোলিনিয়ারিটি বের করতে হবে। এত বড় কোয়েশ্চেন করা গেলে তো ভালো ছিল, বাট টু বি অনেস্ট এত বড় কোয়েশ্চেন করা আহ, হবে না মনে হয়, বা করা পসিবল হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে। কারণ ধরো আমি চাইলে তোমাদের ফুল মিডিয়া একটাই কোয়েশ্চেন করতে পারি, ঠিক আছে? এবার এইখানের মধ্যে তোমাকে আমি বললাম, আমরা তো ওই বলছিলাম ফুলটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, লাইক আমরা যা যা পড়ছি। সো আমি একটা ডেটা সেট হচ্ছে কি সিলেক্ট করার পর সেখানের মধ্যে প্রত্যেকটা জিনিস চেক করি যেগুলো আমরা পড়ছি মিডের আগে, তারপর হচ্ছে ফাইনালি হচ্ছে ট্রেন করি গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে। তো আমি ফুলটার উপর বেস করে একটা নিউমেরিক্যাল কোয়েশ্চেন সেট করতে পারতাম, বাট বেসিক্যালি প্রবলেম যেটা হয়, এসব জায়গায় যদি স্টুডেন্টরা যদি মাঝখানে কোথাও ভুল করে তাহলে ওদের ওই ভুলটার চেইন রিয়াকশন সামনেও হইতে থাকে। তো দেখবে আলটিমেটলি এক দুইজন, এবং আমরা কাইন্ড অফ সবাই কিছু না কিছু ভুল করি কয়েকজন ছাড়া। তো দেখা যাবে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কোনো কিছু মিলতেছে না এবং অনেক প্যানিক করবে। তো এই জন্য অনেক বড় একটা কোয়েশ্চেন না করে পার্ট পার্ট করে হচ্ছে কি অনেকগুলা কোয়েশ্চেন করা হইতে পারে। সো লাইক ধরো আমি তোমাকে সিম্পল লিনিয়ার রিগ্রেশন বা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করে আমি প্যারামিটারকে তোমাকে আপডেট করতে বলতে পারি একটা বা দুইটা ইটারেশনের জন্য। এটা একটা কোয়েশ্চেন হইতে পারে। আহ অথবা তোমাকে আমি, আমরা যাবো ওই ডিটেলস গুলাতে, লস ফাংশনের ছোট একটা চেঞ্জ করে তোমাকে বলতে পারি এটার জন্য তুমি হচ্ছে এখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে ওই যে গ্রেডিয়েন্ট ডিসেন্টের ইকুয়েশনটা বানাও। সো গ্রেডিয়েন্ট ডিসেন্টের ইকুয়েশনটা মনে আছে আই গেস, আমরা স্লাইডে একটু পর দেখবো আবার। সো হ্যাঁ, সো সেটা একটা কোয়েশন হইতে পারে। অথবা আরো আর কি পার্ট বাই পার্ট হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন হতে পারে। লাইক ধরো তুমি যে, আমি যেহেতু তোমার এখানে ইভালুয়েট করে ফেলছি যে তুমি হচ্ছে গিয়ে অলরেডি হচ্ছে গিয়ে ওয়েটা আপডেট করতে পারো, সো মেবি আমি মাল্টি কোলিনিয়ারিটি চেকের ক্ষেত্রে তোমাকে ডিরেক্টলি এখানে R² এর ভ্যালু গুলো দিয়ে দিতে পারি। অথবা তোমাকে আমি যেটা করতে পারি, কয়েকটা হচ্ছে গিয়ে লাইক ইকুয়েশন দিতে পারি যেখানের মধ্যে অলরেডি প্যারামিটারের ভ্যালুগুলো ক্যালকুলেট করা আছে, এবং বললাম তুমি এইখান থেকে R² এর ভ্যালুটা বের করো। আমরা প্রসেসটা দেখছিলাম ওই যে এসএসটি এবং
এগুলা দিয়ে বের করতে হয়। আহ, অথবা তোমাকে আমি ওই যে কয়েকটা ইকুয়েশন দিয়ে ওদের আর স্কোয়ার বের করে ওদের ভিআইএফ কে আমি কম্পেয়ার করতে বলতে পারি। সো হ্যাঁ, এরকম অনেক পার্ট বাই পার্ট কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি রেদার দেন একটা কন্টিনিউয়াস বড় কোয়েশ্চেন হওয়ার থেকে। সো আমরা মানে যাই, ABCD দিয়ে যে এ না পারলেও যেন বি করা যায় এরকম। আহ কয়েকটাতে চেইন থাকতে পারে ডেফিনেটলি। কয়েকটা এমন হইতেই পারে যে আমি তোমাকে বললাম এতে তুমি একটা কাজ করো, বিতে তুমি এই কাজটাকে কন্টিনিউ করো, বাট এই চেইনটা অনেক বেশি লম্বা হবে না, বুঝছো? আমি এটা বলবো না যে তুমি সবার আগে একটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করার জন্য তুমি সবার আগে একটা লস ফাংশনের পার্সিয়ান ডিফারেন্সিয়েশন করে ওই ইকুয়েশনটা বের করো, এটা বললাম। বাট এই চেইনটাকে আমি অনেক বেশি লম্বা করব না, এরকম যে তুমি ফার্স্টে তোমাকে বললাম এটা বের করো, তারপর তোমাকে বললাম ওয়েট আপডেট করো, তারপর তোমাকে বললাম দুইবার ওয়েট আপডেট করো, আবার তুমি আর স্কোয়ার এর ভ্যালু বের করো, তারপর বললাম আর স্কোয়ার এর ভ্যালু থেকে তুমি তারপর ভিআইএফ চেক করো, তারপর ভিআইএফ চেক করার পর যদি মাল্টিপল লিনিয়ারিটি থাকে বললাম এটা রিমুভ করে, মানে রিমুভ করো, বা রিমুভ করার পর তুমি আবার ভিআইএফ এর করো, এরকম হচ্ছে অনেক লম্বা চেইন হচ্ছে ক্রিয়েট করবো। বাট হ্যাঁ, এক দুইটা ছোট ছোট চেইন হইতে পারে। সো সে আমরা আসতেছি, আমরা যখন স্লাইড বলবো তখন হচ্ছে জিনিসগুলো তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা। সো আমরা মেবি একদম ফর্মালি ডিসকাস করি নাই যে কোন পার্ট থেকে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে, বাট আমরা পড়ার সময় স্টিল অনেক সময় বলছিলাম যে এই পার্ট থেকে তোমরা এই টাইপের কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো। সো আমরা হ্যাঁ ওইগুলা একটু গো থ্রু করবো আর কি মেনলি। স্যার, আহ, এইখানে ভিআইএফ বের করার সময় স্লাইডে যে অক্সিলারি রিগ্রেশন ফর ইচ এক্স ভ্যারিয়েবল একটা পার্ট ছিল না, একটা ইকুয়েশন, হ্যাঁ, আমরা যাই মানে যে তাইলে ওই স্লাইডে লিনিয়ারিটি। যখন যাব তখন জি বললো স্যার। নাকি, ওকে এটা স্যার, ইজিয়ার হয় ওকে না? স্যার। জি স্যার। ওকে, ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের ওই ফার্স্ট স্লাইডে আসলে তেমন কিছুই ছিল না, জাস্ট ইন্ট্রোডাকশন ছিল, রিগ্রেশন অ্যানালাইসিস কি, তারপর স্যার, আমরা আরেকটা জাস্ট কথা ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার, আমাদের যে হচ্ছে এসএসসি এই স্লাইডটা ছিল, এখানে স্যার ফর্মুলাটা স্যার ভুল দেওয়া আছে স্যার। যে গেলে আমরা দেখি নাকি। ওকে স্যার। ওকে, গেলে তুমি আমাকে একটু বললো। না, ওকে সো হ্যাঁ, একটা সিম্পল ডেটা সেট নিয়েছিলাম যেগুলোকে প্লট করলে এরকম হয়। তারপর দেখাইছিলাম যে আমরা এইখানের মধ্যে একটা স্ট্রেট লাইন হচ্ছে গিয়ে ড্র করতে পারি, যেটা হচ্ছে আমাদের রিগ্রেশন লাইন বা বেস্ট ফিটেড লাইন। বাট তারপর দেখাইছিলাম যে রিয়েল লাইফের ক্ষেত্রে এরকম আসলে স্ট্রেট লাইনের মধ্যে ডেটা গুলা পাওয়া পসিবল, বাট আমরা একটা এস্টিমেটেড বেস্ট ফিটেড লাইন স্টিল হচ্ছে এগুলোর জন্য ড্র করতে পারি। তো তোমাদের আসলে রিগ্রেশন অ্যানালাইসিস সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছিলাম। তো এখানে আমাদের দুই টাইপের ভেরিয়েবল থাকে, এক্স ভেরিয়েবলস এন্ড ওয়াই ভেরিয়েবল। এক্স ভেরিয়েবলস গুলোকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলি, ওয়াই কে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলি। এবার মাল্টি লিনিয়ার রিগ্রেশনে বলছিলাম মাল্টিপল হচ্ছে এক্স ভেরিয়েবল থাকে এবং এগুলোর উপর বেস করে আমি একটা ওয়াই ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে প্রিডিক্ট করি। তারপর হ্যাঁ, রিগ্রেশন মডেল বেসিক্যালি কি সেটা বলছিলাম, মানে রিগ্রেশন মডেল হচ্ছে কি বেস ফিটেড লাইনটাই ওইটা বের করার প্রসিডিউর। সো এই ফুল মডেল বিল্ডিং এর একটা ফ্লো চার্ট এখানে ছিল। হ্যাঁ, তারপর বলছিলাম যে সব জায়গায় হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা সিম্পল লাইন দিয়ে হচ্ছে গিয়ে কাজটা করা ভালোই ডিফারেন্ট। যেমন এই ক্ষেত্রে আমরা একটা লাইনের জায়গায় যদি কয়েকটা লাইন ইউজ করতে পারতাম তাহলে অনেক ভালো হইতো, বা অথবা এই ক্ষেত্রে যদি আমরা এরকম একটা পলিনোমিয়াল যদি ইউজ করতে পারতাম তাহলে ভালো হতো, বা একটা কার্ভ যদি ইউজ করতে পারতাম তাহলে ভালো হতো। তো এই জিনিসগুলো নিয়ে আমরা পড়ালেখা করছিলাম ফার্স্ট ইয়ার ক্লাসে, পলিনোমিয়াল রিলেশনশিপ কি, তারপর এই যে আহ, এই সবগুলো হচ্ছে সিম্পল বা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের পার্ট। যেমন পলিনোমিয়াল রিগ্রেশন নিজেই হচ্ছে এটা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। বাট নন লিনিয়ার রিগ্রেশন বেসিক্যালি আমরা কখন বলি একটা জিনিসকে, যখন আমরা দেখবো যে এই প্যারামিটারের মধ্যে একটা হচ্ছে গিয়ে নন লিনিয়ার টার্ম আছে, লাইক এখানে সাইন হচ্ছে এটা নন লিনিয়ার। সো এরকম যখন নন লিনিয়ার কিছু থাকবে তখন আমরা এটাকে বেসিক্যালি নন লিনিয়ার রিগ্রেশন বলি। এটা হচ্ছে কি কখনোই কিন্তু এই যে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে স্কোয়ার থাকা কিন্তু আমরা হচ্ছে নন লিনিয়ার বলতেছিলাম না, যখন এই প্যারামিটার গুলোর মধ্যে এটা নন লিনিয়ার টার্ম থাকবে তখন আমরা এটাকে বলি। সেগুলো আমরা অলরেডি ডিসকাস করছি মেনলি। তো এখান থেকে তোমাদের নর্মাল হচ্ছে কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসতে পারে 1-2 মার্কসের, এছাড়া মানে একদম নিউমেরিক্যাল কোনো কোয়েশ্চেন হচ্ছে এখান থেকে এক্সপেক্ট করে লাভ নেই, কারণ এখানে এত তেমন কিছু আমরা ডিসকাস করি নাই। যে রিগ্রেশন অ্যানালাইসিস কি, সিম্পল লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন কি, তারপর রিগ্রেশন মডেল কি,
তারপর ধরো তোমাকে আমি এটা গ্রাফ দিয়ে ধরো যদি বলি যে এই ক্ষেত্রে কি টাইপের হচ্ছে রিগ্রেশন মডেল হচ্ছে ইউজ করা উচিত, পলিনোমিয়াল রিগ্রেশন না, মাল্টিলিনিয়ার রিগ্রেশন না, কেমন রিগ্রেশন। সো এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে মেইনলি। হ্যাঁ, এইগুলাই মেইনলি। তারপর এই যে এখানে কয়েকটা জিনিসের মধ্যে একটু কম্পারিজন আছে, লাইক সুপারভাইজ, আনসুপারভাইজ লার্নিং, রিগ্রেশন এন্ড ক্লাসিফিকেশন, প্রিডিকশন এন্ড ইনফারেন্স। সো এইগুলো বেসিক্যালি তোমাদের এখান থেকে আস করা হইতে পারে, এছাড়া তেমন কিছু এখান থেকে আস করা হবে না। সো এই স্লাইড নিয়ে তো আই থিঙ্ক আরো কোনো কনফিউশন নাই, তাই না? এটা অনেক সিম্পল একটা স্লাইড। আমরা কনফিউশন থাকলে আমাকে বলো, বা আমরা সেকেন্ড স্লাইডে যাই। এখানে আবার সিম্পল লিনিয়ার রিগ্রেশন নিয়ে কথা বলছি অ্যাকচুয়ালি। সো সিম্পল লিনিয়ার রিগ্রেশনের স্লাইডে আমরা হচ্ছে আগের ওই এক্সাম্পলটাকে কন্টিনিউ করছিলাম, সিম্পল এক্সাম্পলটা। এবং এখন আমাদের কাজটা বেসিক্যালি হচ্ছে গিয়ে একটা সিম্পলিফাইড এই রিগ্রেশন লাইন হচ্ছে গিয়ে প্রিডিক্ট করার জন্য আমরা হচ্ছে গিয়ে একটা দেখছিলাম এই ফুল লাইনটা একটা স্ট্রেইট লাইনের ইকুয়েশন, যেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, y ইজ ইকুয়াল টু w1 x প্লাস w2। তখন আমাদের কাজটা কি, এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এই ফুল ইকুয়েশনের w1 এবং w2 কে হচ্ছে গিয়ে আমাকে কি করতে হবে, সামহাও বের করতে হবে। সো এই বের করার জন্য বেসিক্যালি আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে লাইক একটা লস ফাংশন ইউজ করি। এই লস ফাংশনের কাজ বেসিক্যালি কি, মানে আমাদের কারেন্ট W1 এবং W2 এর যে এস্টিমেশন আছে, এবং আহ, হ্যাঁ অ্যাকচুয়াল যে হচ্ছে W1 এবং W2 এর ভ্যালু হওয়া উচিত এক্স থেকে ওয়াই বের করার জন্য, ওই দুইটার মধ্যে একটা কম্পিটিশন করা, মানে দুইটার মধ্যে কত গ্যাপ আছে সেটা বের করা। সো গ্যাপটা আমাদের আমরা বেসিক্যালি কি ট্রাই করি, আমরা ট্রাই করি হচ্ছে গ্যাপটাকে যত পসিবল মিনিমাইজ করা যায়। এবং মিনিমাইজ করে যদি সামহাও যদি আমরা জিরোতে নিয়ে আসতে পারি, এর মানে তুমি একদম বেস্ট লাইনটা পেয়ে গেছো। তো রিয়েল লাইফের প্রবলেম গুলোর ক্ষেত্রে আমরা একদম জিরোতে আনতে পারি না, বাট যত আমরা ট্রাই করি যত পসিবল হচ্ছে কি আমরা জিরোর কাছাকাছি আসতে পারি। সো এখানেও বেসিক্যালি একটা এক্সাম্পল ছিল। সো এই এক্সাম্পল বা এই ডেটা সেটের জন্য হচ্ছে কি আমরা এই বেস ফিডেড লাইনটা হচ্ছে তৈরি করতেছিলাম। ইনিশিয়ালি আমরা W1 এবং W2 দুইটাকে জিরো ধরছিলাম। তারপর এই লস ফাংশন হিসাবে আমরা মিনিমাম স্কোয়ার এরর এটাকে ইউজ করছিলাম। আহ, হ্যাঁ, তারপর আমরা দেখছিলাম বেসিক্যালি আমাদের বেসিক্যালি কি করতে হবে, আমাদের এখানে ক্যালকুলাস নিয়ে আসতে হবে, মানে বেসিক্যালি ডিফারেন্সিয়েশন নিয়ে আসতে হবে। ডিফারেন্সিয়েশন আমাদের কেন লাগে, ডিফারেন্সিয়েশন লাগে বিকজ আমি হচ্ছে কি করতে চাই, আমাদের এই যে লস ফাংশনটা আছে, লস ফাংশনটার ডেরিভেটিভ বের করতে চাই বা স্লোপ বের করতে চাই। এবং এই স্লোপটা বেসিক্যালি কি মিন করে, স্লোপটা মিন করে হচ্ছে গিয়ে লাইক আমি যে পয়েন্টে আছি সেই পয়েন্টটা মানে কতটুকু খারাপ। সো এই আমরা অলওয়েজ ট্রাই করবো হচ্ছে কি আমার লস ফাংশনের হচ্ছে কি একদম মিনিমাম পয়েন্টে পৌঁছানো বা বটম অফ দা বোলে পৌঁছানো। এই কালো ফুল দাগটা হচ্ছে আমার লস ফাংশনের বিভিন্ন ভ্যালুর হচ্ছে প্লট, আমি সামহাও এই পয়েন্টে পৌঁছাইতে চাই। এবং আমরা জানি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে আমরা একটা পয়েন্টের স্লোপ খুঁজে পাই, এবং এই পয়েন্ট দেখো এই পয়েন্টের স্লোপ বেসিক্যালি কি একদম জিরো। সো আমি বেসিক্যালি এই একটা বড় স্লোপ থেকে হচ্ছে জিরো স্লোপে আসতে চাই। এবং আসার বেসিক্যালি মেইন ওয়েটা কি, মেইন ওয়েটাই হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট, মানে আমাদের গ্রেডিয়েন্ট যেই দিকে বড় আমি হচ্ছে গিয়ে এর ডিসেন্ট বা উল্টা দিকে হচ্ছে গিয়ে সামনে আগাবো। সো এই ফুল কাজটা করার জন্য বেসিক্যালি আমাদের হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশনের দরকার হয়। এবং আমরা হচ্ছে গিয়ে লাইক গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদম ইউজ করে বা এই স্লোপের হচ্ছে গিয়ে অপোজিট দিকে এসে এসে আস্তে আস্তে হচ্ছে কি করতে পারি, আমি অনেক ভালো একটা হচ্ছে গিয়ে প্যারামিটারের সেট হচ্ছে গিয়ে প্রিডিক্ট করতে পারি। সেই জিনিসগুলো হচ্ছে আমরা সব পড়ালেখা করছি। তো এখান থেকে কনসেপচুয়াল কোয়েশ্চেন তো ডেফিনেটলি আসতেই পারে। তারপর হচ্ছে গিয়ে সব থেকে ইম্পর্টেন্ট এখান থেকে নিউমেরিক্যাল একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। লাইক ধরো তোমাকে আমি একটা ডেটা সেট দিলাম এবং তোমাকে একটা লস ফাংশন দিলাম, তোমাকে এখন আমি এই লস ফাংশনটা ডিফারেন্সিয়েশন করতে বলতে পারি কয়েক মার্কসের জন্য ডিফারেন্সিয়েশন করে তোমাকে হচ্ছে আমি এইখানে যেটা ম্যাট্রিক্স আমরা পাই সেই ম্যাট্রিক্সটা বের করতে বলতে পারি। তারপর তোমাকে বলতে পারি যে তুমি এখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করে প্যারামিটার গুলাকে কয়েক আইটারেশনের জন্য হচ্ছে গিয়ে আপডেট করো, সেটা এক আইটারেশন হইতে পারে অথবা দুই আইটারেশন হইতে পারে। তো হ্যাঁ, এবং লার্নিং এর জিনিসটা কি সেটা আমরা বুঝি, ডেফিনেটলি বোঝা উচিত, এটা নিয়ে আমরা ডিসকাস করছি প্রপারলি। এবং হ্যাঁ, আমরা এখানে দেখতে পারতেছি লাইক যদি আমরা আইটারেশন বাড়াই কিভাবে হচ্ছে আমার মডেলটা হচ্ছে আরো বেটার হচ্ছে। সো আমি ডেফিনেটলি এক্সামে তোমাদের 1000 আইটারেশন পর্যন্ত হচ্ছে কি ক্যালকুলেট করতে বলতে পারবো না। সো আমি বেসিক্যালি কি করবো, আমি তোমাদের একটা বা দুইটা আইটারেশনের জন্য হচ্ছে ক্যালকুলেট করতে বলবো।
তুমি যদি একটা বা দুইটা ক্যালকুলেশন মানে আইটারেশনের জন্য W1 এবং W2 কে ক্যালকুলেট করতে পারো, এর মানে হচ্ছে তুমি হচ্ছে কি আরো বেশি আইটারেশনের জন্য ক্যালকুলেট করতে পারবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমাদের এখান থেকে মেইন টাস্ক হবে। সো হ্যাঁ, আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। এই স্লাইড নিয়ে কি কারো কোনো ডাউট আছে? মেবি থাকার কথা না, কারণ এরকম একটা সিটি দিচ্ছে এবং সিটিটা ভালোই করছো তোমরা, এবং তোমাদের কনসেপ্ট যেহেতু আগের ভালোই ছিল এখান থেকে, সো হ্যাঁ, ভালোই হয়েছে সবার মোটামুটি। সো এরপরে জাস্ট একটা ডেরিভেশন ছিল এখানে। আমরা ফুল এই লিনিয়ার রিগ্রেশনের হচ্ছে কি ক্যালকুলেশনটাকে হচ্ছে ম্যাট্রিক্স ফর্মে এইভাবে করতে পারি। সো আলটিমেটলি আমাদের ফাইনাল হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স ইকুয়েশন হচ্ছে অনেকটা এরকম হয়। So, তোমরা হচ্ছে এই ডেরিভেশনটা হচ্ছে কি একটু খেয়াল রাখতে পারো। তো কারণ আমি তোমাদের হচ্ছে এরকম কিছু একটা ডেরিভেশন হচ্ছে কি এক্সামে আস করতে পারি করার জন্য। সো তুমি হচ্ছে গিয়ে ধরো তোমাকে আমি এরকম আস করতে পারি যে তুমি হচ্ছে তোমাকে একটা নতুন একটা লস ফাংশন দিলাম। সো লস ফাংশন আমি মেজর চেঞ্জ করবো না, লাইক ধরো আমি হালকা চেঞ্জ করলাম, ধরো আমি এখানে 1/n এর জায়গায় আমি 1/4n দিলাম, অথবা ধরো আমি 2/n দিলাম, বা হ্যাঁ 1/n-1 দিলাম। এরকম ধরো আমি ছোট খাটো চেঞ্জ করতে পারি লস ফাংশনের মধ্যে। তারপর আমি তোমাকে বলতে পারি যে এই লস ফাংশনের জন্য হচ্ছে তুমি তোমার মডেলটাকে ট্রেন করো। সো তোমাকে বেসিক্যালি মেইন ডিফারেন্সিয়েশনটা কিভাবে হচ্ছে সেই বেসিকটা বুঝতে হবে। তোমার যদি বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। এবং আমরা এটা হচ্ছে গিয়ে এক ক্লাসে অনেক ভালোভাবে ডিসকাস করছিলাম। আমরা এই সিম্পল লিনিয়ার রিগ্রেশনের এই ইকুয়েশন গুলাকে অনেক ইজিলি হচ্ছে গিয়ে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে হচ্ছে গিয়ে এক্সটেন্ড করতে পারি। জাস্ট আমাকে এক্স এবং ডাব্লিউ এবং ওয়াই, এই যে ম্যাট্রিক্স গুলো আছে এগুলো ডাইমেনশনকে জাস্ট হালকা করে এক্সটেন্ড করতে হবে। আমি যদি এক্সটেন্ড করি তাহলেই হচ্ছে গিয়ে আমাদের মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের কাজ হচ্ছে আমি সেম কোড বা সেম ক্যালকুলেশন ইউজ করেই করতে পারবো। তো এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা ক্লাসে ডিসকাস করছি অনেক ভালোভাবে। সো হ্যাঁ, এখান থেকে আই থিঙ্ক তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। সো স্যার হ্যাঁ, বলো। স্যার ক্লাস টেস্টের মতো যদি নিউমেরিক্যাল প্রবলেম আসে তাহলে তো ওইটা ডেরিভেশন করা লাগবে না, তাই না? এখন তুমি কোয়েশ্চেনে চেক করবা, আমি যদি তোমাকে কোয়েশ্চেনে ডেরিভেশন করতে বলি তখন তোমাকে করতে হবে, তোমার হাজার জানা থাকলেও করতেই হবে। আর যদি তোমাকে নতুন একটা যদি ইকুয়েশন আমি দিয়ে দেই তখন তো তোমাকে আলটিমেটলি করতেই হচ্ছে, কারণ তোমাকে তো এটা বের করতে হবে। তো নতুন আমি একটা ইকুয়েশন চেঞ্জ করে দিলাম, সেটা যদি তুমি ডিরেক্টলি বসায় দাও একটা ইকুয়েশন, এবং এটা যদি একদম হুবহু যেরকম হওয়া উচিত ওইরকম যদি হয়, এবং এটা যদি তুমি যদি হালকাও বা কোনো যদি এক্সপ্লেনেশন না দাও, তখন তো আমি বুঝবো যে তুমি পাঁচটা জনের দেখে লিখছো জাস্ট ইকুয়েশনটা। ওইটা তো করা যাবে না। সো যদি তোমাদের নন ইকুয়েশন হয় বা নন ইকুয়েশনের কাছাকাছি হয়, ধরো 1/n, আমরা ক্লাসে করছি 1/2n ছিল। সো 1/2n এর ক্ষেত্রে আমরা জানি লাইক অ্যাকচুয়াল ইকুয়েশনের সামনে যদি জাস্ট আমি একটা 1/2 এড করি তাহলেই হয়ে যাচ্ছে, কারণ 1/2 একটা কনস্ট্যান্ট। সো এইটার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, তুমি ডিরেক্টলি ওই ইকুয়েশন গুলো ইউজ করতে পারবা, মানে ওই স্মল অ্যাডজাস্টমেন্টের পর। সো এটার জন্য তোমাকে ডেরিভেশন দেখাইতে হবে না যে আনটিল আমি তোমাকে আস্ক করতেছি। আর যদি নতুন একটা যদি আমি ইকুয়েশন দিই লাইক এই যে 1/n-1 বা n+1 অথবা n+2 অর সামথিং এনিথিং, সো সেটার ক্ষেত্রে আবার তোমাকে ডিফারেন্সিয়েশন করা লাগতে পারে যদি মনে হয় যে তোমার কাছে যদি মনে হয় যে তুমি এটা লাইক ডিরেক্টলি দেখে হচ্ছে গিয়ে বুঝতে পারতেছো না এটার ডিফারেন্সিয়েশন করার পর হচ্ছে গিয়ে রেজাল্ট কেমন হবে। সো ওই জিনিসগুলো যদি তুমি হচ্ছে গিয়ে লাইক না লিখো, বা অ্যাটলিস্ট যদি হচ্ছে রাফে বা শর্ট করে যদি না লিখো, তাহলে তুমি বুঝবো যে এই জিনিসটা তুমি করো নি। সো ওই জিনিসটা হচ্ছে একটু রিস্কি। সো স্যার এছাড়া ফুল ডিরাইভেশন দেখাইতে হলে একটু মেনশন করে দিয়েন। আমি আমি যদি চাই যে তোমরা ডেরিভেশন দেখো, আমি হচ্ছে ডেফিনেটলি মেনশন করে দিব, এটা নিয়ে টেনশন করতে হবে না। তো আমি যদি হচ্ছে গিয়ে না চাই তখন হচ্ছে গিয়ে করা ম্যান্ডেটরি না, এটাই বলতেছি। বাট একদম যদি নিউ যদি একটা লস ফাংশনের ইকুয়েশন আমি যদি দেই, সেই ক্ষেত্রে ডেফিনেটলি তোমাদের হালকা ভাবে হইলেও অথবা শর্ট করে হইলেও হচ্ছে গিয়ে লাইক অ্যাটলিস্ট অ্যাপ্রোচটা বলা উচিত যে এই অ্যাপ্রোচে হচ্ছে গিয়ে লাইক এই ইকুয়েশনটা আসছে। মানে এটা জি স্যার, সুবিধা বুঝতে আছে পারছি। ডেফিনেটলি, তুমি যদি কোনো ভুল করো তাহলে আমি পার্সিয়ালও মার্কস দিতে পারবো।
যদি এক লাইনে যদি আনসার লিখে দাও এবং যদি ভুল করো তাহলে তো কোনো পার্শিয়াল মার্কসের স্কোপ থাকে না। বুঝতে পারছো? জি তো স্যার। হ্যাঁ। তো স্যার একটা জাস্ট কোয়েশ্চেন ছিল যে আমাদের কি হ্যাঁ, স্যার ম্যাট্রিক্স কি ছোট ওই 3x3 এর মতো হবে না স্যার, আবার বড় হয়ে যাবে স্যার? আচ্ছা, এমন কিছু দিব না যেটা হচ্ছে গিয়ে লাইক ইনজাস্টিস হবে, যে কয়েকজন করতে পারবে কয়েকজন করতে পারবে না। সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। ওকে ঠিক স্যার। আছে, সো এটুকুই জাস্ট মাথায় রাখতে পারো, সবার জন্যই ফেয়ার হবে। এখন কয়েকটা ক্যালকুলেটরে ম্যাট্রিক্সের ক্যালকুলেশনের রেজাল্ট হচ্ছে কি 1 সেকেন্ডে চলে আসে, কয়েকটাতে আসতে 10 সেকেন্ড লাগে। আমি ওদের জন্য ফেয়ার করতে পারবো না, ওই ক্ষেত্রে আমি বলবো জাস্ট আপগ্রেড ইউর ক্যালকুলেটর। ঠিক আছে, বাট এই যে 3x3 বা 4x4, মানে একটা ক্যালকুলেটর 4x4 পারবে বলে ও অ্যাডভান্টেজ পাবে এরকম না করে ট্রাই করবো, এরকম হবে না। ঠিক আছে, তো হ্যাঁ, এখন আমরা সামনেটা যাই। এর পরের স্লাইডে আমরা হচ্ছে বেশ কয়েকটা হচ্ছে কনসেপচুয়াল জিনিস দেখছিলাম, তো সেগুলো আমাদের একটু একদম অনেক প্রপারলি ক্লিয়ার থাকতে হবে, কারণ এখান থেকে আমাদের কনসেপচুয়াল কোয়েশ্চেনও আসতে পারে, ইভেন হচ্ছে নিউমেরিক্যাল কোয়েশ্চেনও আসতে পারে। যেমন এই রিগ্রেশন অ্যানালাইসিস 2 এর এই স্লাইডটা। সো আমরা অলরেডি হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, সিম্পল লিনিয়ার রিগ্রেশন সেগুলো হচ্ছে গিয়ে বুঝে গেছি। তারপর আমরা আবার সেম এক্সাম্পল নিয়ে শুরু করছিলাম, বলছিলাম যে এরকম বিভিন্ন টাইপের হচ্ছে কি আমাদের সিম্বল থাকতে পারে, তো দেখে কনফিউশন হওয়ার কিছু নাই, সব জিনিস হচ্ছে সেম জিনিস মিন করে। আহ হ্যাঁ, এই জিনিসগুলো তো ডিসকাস করছিলাম। তারপর এই যে এখানে তোমাদের রিগ্রেশন লাইনের কিছু প্রপার্টিজ নিয়ে ডিসকাস করছিলাম, যে রিগ্রেশন লাইনে আলটিমেটলি সে কি করতেছে, এই বেস্ট ফিটেড লাইনটা খুঁজে বের করতেছে। তো যখন সে একদম বেস্ট ফিটেড লাইনটা খুঁজে বের করে ফেলবে, তুমি যদি সবগুলো ইররকে যদি যোগ করো, ইররের যোগফল অলওয়েজ তুমি জিরো পাবা। জিরো পাওয়ার মেইন রিজন কি, দেখো তোমার উপরের দিকে কিছু পজিটিভ ইরর আছে, নিচের দিকে কিছু নেগেটিভ ইরর আছে, সবগুলোর যোগফল হচ্ছে ডেফিনেটলি অলওয়েজ জিরো হবে। ঠিক আছে, তো এখন এই জিরো হওয়ার হচ্ছে অনেকগুলা কম্বিনেশন পসিবল। ঠিক আছে, এই এই লাইনটাও জিরো করতেছে, এই লাইনটাও জিরো করতেছে ইররকে। সো ও যদি সামহাও যদি একটা ইররের কম্বিনেশন ইজ ইকুয়াল টু জিরোতে পৌঁছে যেতে পারে, এবং তোমার লস ফাংশন যদি অনেক বেশি ভালো না হয়, তাহলে কিন্তু সে ওই জায়গাতেই আটকে যাবে। ঠিক আছে, সো এখন আমাদের বেস্ট ফিটেড লাইনটা আসলেই বেস্ট ফিটেড কিনা সেটার জন্য আমরা হচ্ছে বেসিক্যালি কয়েকটা টেস্ট করি। তো টেস্ট করার আগে তোমাকে হচ্ছে এই লস ফাংশনটা যদি আমরা একটু বেটার রাখি, তাহলে যেমন এই যে এখানে আমরা বেসিক্যালি কি করতেছি, পজিটিভ ইরর হোক বা নেগেটিভ ইরর হোক, আমরা জানি প্লাস মাইনাস করে ওরা একটা অন্যটাকে হচ্ছে গিয়ে নিউট্রালাইজ করে ফেলতেছে। তো এখন যদি, বাট আমি যদি এখন পজিটিভ নেগেটিভ দুইটা ইররকে অলওয়েজ যদি হচ্ছে স্কোয়ার করে যদি হচ্ছে গিয়ে মানে সাম করি, তাহলে বেসিক্যালি দেখো সে হচ্ছে পজিটিভ ইরর নেগেটিভ ইরর দুইটাকেই বেসিক্যালি কি করতেছে, পজিটিভ বানায় তারপর হচ্ছে কি এটাকে সাম করতেছে। সো এর ফলে বেসিক্যালি কি হবে, সে হচ্ছে অলওয়েজ হচ্ছে কি ইররটাকে মিনিমাইজ করার ট্রাই করবে। সো দেখা যাবে যে সে অলওয়েজ হচ্ছে যে লাইনটা খুঁজে বের করতেছে সেটা কাইন্ড অফ অলওয়েজই বেস্ট ফিটেড লাইন হবে। বাট স্টিল এটা কিছু এক্সেপশন হইতে পারে, বাট হ্যাঁ। তো এখন আমরা বেসিক্যালি ট্রাই করি যে আমাদের যে অনেকগুলো বেস্ট ফিটেড লাইন আছে সেগুলোর মধ্যে মানে কোনটা কত ভালো সেটা খুঁজে বের করা। সো এটা এটা বের করার জন্য আমরা হচ্ছে কয়েকটা জিনিস এখানে দেখছিলাম, যে কয়টা জিনিস দেখার আগে হ্যাঁ, এগুলা নর্মাল জিনিসপত্র, এগুলা নিয়ে আমরা কথা বলতেছি না। লাইক সিম্পল লিনিয়ার রিগ্রেশন কয়টা অ্যাজাম্পশন করে, লাইক লিনিয়ার রিলেশনশিপ, তারপর ইন্ডিপেন্ডেন্স অফ ইরর, হোমোস্ক্যাটাস্টিসিটি আর নর্মালি ডিস্ট্রিবিউটেড ইররস। সো এগুলা আমরা ডিসকাস করছি, এগুলা স্লাইড দেখলেই বুঝবা, সো এগুলা দেখে নিবা। মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন হচ্ছে এই জিনিসগুলো এজিউম করে, সাথে আরেকটা জিনিস এজিউম করে যে কলাম গুলার মধ্যে বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে কোনো মাল্টিপল লিনিয়ারিটি নাই। সো আমরা এই তিনটা টার্ম এখান থেকে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসপত্র শুরু হয়েছে, মানে আগের গুলো ইম্পর্টেন্ট, বাট এখান থেকে হচ্ছে তোমাদের নিউমেরিক্যাল কোয়েশ্চেনও আসতে পারে। তো লাইক ধরো এসএসআর, এসএসই এবং এসএসটি, এই তিনটা জিনিস আমাদের একটু ভালোভাবে বুঝতে হয়। এসএসটি বেসিক্যালি, স্যার হ্যাঁ হ্যাঁ, বলো। এখানে স্যার এই যে ভুল ছিল স্যার, এই এসএসআর এর পরে যে ফর্মুলাটা আছে স্যার, এখানে হচ্ছে আর কি সামেশন অফ, এখানে দেওয়া অ্যাকচুয়াল ভার্সেস প্রেডিকশন এসএসআর এর। এইখানে এইখানে ভুল আছে। এই যে ইয়েস স্যার, এই যে এসএসআর এর লেখা স্যার সামেশন অফ অ্যাকচুয়াল ভার্সেস প্রেডিকশন, বাট অ্যাকচুয়ালি এটা হবে সামেশন অফ প্রেডিকশন ভার্সেস মিন। মানে স্যার এসএসআর এরটা এসএসসি তে যাবে, এসএসসি টা এসএসআর এ যাবে জাস্ট। আসলে আচ্ছা, আমি একটু চেক করি তো। এসএসআর হচ্ছে সাম অফ স্কোয়ার ডিউ টু রিগ্রেশন,
Yes. SSR, sum of square due to regression. আর SSC হচ্ছে sum of square due to error. স্যার আমি একটা ভুল দেখছিলাম তো কি এটা ভুল না আসলে, সেটা হচ্ছে গুগল টুগল করলে এই যে সিম্বল গুলো না, সিম্বল গুলো একটু ডিফারেন্ট, বাট জিনিসটা মানে একই জিনিসই মিন করে। কারণ যেমন মনে করেন ওয়াই বার হচ্ছে আপনার রিগ্রেশন লাইনের জন্য ওইখানে দেওয়া ছিল, আর ওয়াই হ্যাট হচ্ছে আপনার মিনের জন্য দেওয়া ছিল, এরকম আর কি। না, নর্মালি হচ্ছে কি আমরা আমাদের মতোই রাখি। আমরা আমাদের মতো রাখলে হচ্ছে গিয়ে ওয়াই হ্যাটটা হচ্ছে গিয়ে প্রিডিকশনের জন্য এবং ওয়াই বারটা হচ্ছে মিনের জন্য। সেই ক্ষেত্রে এসএসআর এর ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, আমি একটু এখন শিওর হয়ে যাই, রাইট? স্যার আমিও হলো এসএসআর এর জায়গায় হলো এসএসসি টা আর এসএসসি টার জায়গায় এসএসআর লিখে রাখছি, মানে গুগলে সব জায়গায় ওইটাই দেওয়া, আচ্ছা আচ্ছা, উল্টা আর কি। ওয়েট, চেক করি। এটা হইলে ওইটাই আমি দেখতেছি। তাহলে আমার ওঠানোর জন্য সময় মনে হয় উপর নিচে হয়েছে ওর সামথিং। আচ্ছা আমি দেখি। জি স্যার, চেক করে এখানে কনফার্ম করে ফেলুন। তোমাদের কথা ঠিক আছে। Yes. এই দুইটা একটু উপর নিচ হয়েছে। আচ্ছা, এটা আমি একটু তাইলে আপডেট করে দিব না। এইটা আসলে এইখানে হওয়ার কথা, এইটা এইখানে হওয়ার কথা, এবং এইটা হচ্ছে এখানে হওয়ার কথা, রাইট? ওকে, এটা আমি আপডেট করে তোমাদের দিয়ে দিলাম। সো হ্যাঁ, আর মেনলি তো বুঝতে পারছো সাম অফ স্কোয়ার টোটাল, মানে এই জিনিসটা, মানে আমাদের টোটাল এরর, মানে এই যে আমাদের এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল হচ্ছে গিয়ে যেটা হচ্ছে প্রিডিক্ট করছিল, এবং এটা হচ্ছে গিয়ে আমাদের সবগুলা ওয়াই এর মিন। সো এই সবগুলা হচ্ছে কি সবগুলার যোগফলকে আমি কি বলতেছি, সাম অফ স্কোয়ার টোটাল, এবং এটা ইজ ইকুয়াল টু হচ্ছে বেসিক্যালি কি, এই যে এসএসআর প্লাস এসএসসি। সো এসএসআর কি সাম অফ স্কোয়ার ডিউ টু রিগ্রেশন, যেটা বেসিক্যালি হচ্ছে গিয়ে আহ, এই যে আমাদের রিগ্রেশন লাইন হচ্ছে কি এইটা। হ্যাঁ, এটা যে অ্যাকচুয়াল পয়েন্ট, সরি, এটা যে অ্যাকচুয়াল পয়েন্ট, এবং এটা হচ্ছে আমাদের রিগ্রেশন লাইনে হচ্ছে ওই পয়েন্টটা। এটা এবং মিনের মধ্যে যে ডিফারেন্স, সেটাকে আমরা হচ্ছে এসএসআর বলতেছি, যেটা এখানে ভুলে লেখা এসএসই। এবং এইটা এবং এই পার্টটা দেখো, এই পার্টটা বেসিক্যালি কি আমাদের ইরর। হ্যাঁ, এটাই মেক সেন্স করতেছে। সো এই পার্টটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে কি আমার ইরর হওয়ার কথা। দেখো আমার অ্যাকচুয়াল হচ্ছে গিয়ে পয়েন্টটা হচ্ছে এইখানে, বাট আমি হচ্ছে গিয়ে দেখাচ্ছি এইখানে। সো এইটাই হচ্ছে আমার ইরর। এটা যদি ইরর হয় তাহলে এই পার্টটা কি এসএসই এর পার্ট হওয়ার কথা, এবং এটা এখানে এসএসই তে নাই, এসএসআর এ আছে। সো হ্যাঁ, সো এইটা প্লাস হচ্ছে এই পার্টটা, যেটা হচ্ছে কি আমাদের সাম অফ স্কোয়ার ডিউ টু হচ্ছে গিয়ে ডিগ্রেশন। সেই দুইটার যোগফলের সমান হচ্ছে এসএসটি। সো আমরা যখন এই তিনটা ভ্যালু বের করে ফেলবো, সো এই তিনটা ভ্যালু কিন্তু তুমি ইজিলি বের করে ফেলতে পারবে। আমি তোমাকে যদি একটা ডেটা সেট দিয়ে দেই, বা তোমাকে যে ডেটা সেট দিয়ে বলে যদি এসএসটি, এসএসআর এবং এসএসসি বের করো, তুমি কিন্তু অনেক ইজিলি হচ্ছে বের করে ফেলতে পারতে হবে। সবার আগে তুমি হচ্ছে সবগুলো ওয়াই এর হচ্ছে কি বের করবা, মিন বের করবা, তারপর জাস্ট হচ্ছে এই তিনটা জিনিস ইজিলি বের করে ফেলতে পারবা। সো ওয়াই কে বের করার জন্য তোমার কি লাগবে, ওয়াই কে বের করার জন্য তোমার হচ্ছে একটা রিগ্রেশন লাইন লাগবে। আমি ডেফিনেটলি তোমাকে সব ইনফরমেশন দিয়ে দিব সেই ক্ষেত্রে, আহ, এগুলো বের করার জন্য। ঠিক আছে। হ্যাঁ, আমার ল্যাপটপটা একটু কেন জানি স্লো হয়ে গেছে, ওয়েট। এবং আমরা জানি, আমরা যদি হচ্ছে এসএসআর এবং এসএসটি এই দুইটা যদি জানি, তাহলে আমরা অনেক ইজিলি আর স্কোয়ার খুঁজে বের করতে পারি। তো আর স্কোয়ার বেসিক্যালি কি মিন করে, আমার একটা মডেলের ক্ষেত্রে আর স্কোয়ারের ভ্যালু যত বেশি, মানে হচ্ছে গিয়ে সে তত ভালোভাবে হচ্ছে গিয়ে কি করতেছে, তত ভালোভাবে হচ্ছে গিয়ে লাইক আমার ডেটা পয়েন্ট গুলাকে হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করতেছে। দেখো আর স্কোয়ারের ভ্যালু যত কম হবে, সে কি ডেটা পয়েন্টের সাথে তত ভালোভাবে অ্যালাইন না। যত হচ্ছে গিয়ে ওয়ানের কাছাকাছি হবে, তখন ডেটা পয়েন্টের সাথে তত ভালোভাবে অ্যালাইন। এবং সামহাও যদি সে ওয়ান করে ফেলতে পারে আর স্কোয়ারের ভ্যালুকে, তখন হচ্ছে গিয়ে লাইক কি মানে প্রত্যেকটা ডেটা পয়েন্ট দিয়ে হচ্ছে এই লাইনটা যায়। সো হ্যাঁ, এবং আর স্কোয়ারের ভ্যালু দেখবো যত হচ্ছে বেশি হবে, তোমার এই এসএসই টা তত কম হবে। এসএসই বেসিক্যালি কি ইরোরের জন্য আসতেছিল, বাট তোমার আর স্কোয়ার ভ্যালু যত ছোট হবে, এসএসই এর ভ্যালু হচ্ছে তত বড় হবে। কারণ কি ছোট হবে কখন, যখন হচ্ছে কি ইরোর বেশি আছে।
সো ইরর বেশি থাকলে এসএসসি ডেফিনেটলি বড় হবে। সো হ্যাঁ, কনভেনিয়েন্স স্লো হয়ে গেছে, কাজও করতেছে না কেন? Wait, হ্যাঁ, ওকে। তারপর ডিগ্রি অফ ফ্রিডম আমরা পড়ালেখা করছিলাম, এই টার্মগুলো মানে এই জিনিসগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা থিওরিটিক্যাল কোয়েশ্চেন করতে পারি এবং এখান থেকে তো নিউমেরিক্যাল প্লাস থিওরিটিক্যাল দুই টাইপের ইকুয়েশন আসতে পারে। তো ডিগ্রি অফ ফ্রিডম বেসিক্যালি কি, লাইক আমাদের যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, তো আমরা জানি যদি আমি জাস্ট এই যে আমাদের এক্স ওয়াই কোঅর্ডিনেটে যদি যে কোনো দুইটা র্যান্ডম ভ্যালু নেই, বা বা র্যান্ডম যদি দুইটা হচ্ছে ডেটা পয়েন্ট নেই, আমি এই দুইটা ডেটা পয়েন্টের মধ্যে দিয়ে অলওয়েজ একটা ফিটেড লাইন ড্র করতে পারবো। সো তোমার যদি হচ্ছে গিয়ে লাইক অ্যাকচুয়াল ডেটা সেটে ডেটা পয়েন্ট যদি হচ্ছে কি দুইটা থাকে, তাহলে তোমার আহ আহ, কি বলে, তোমার ডেটা পয়েন্ট যে জায়গায় থাকুক না কেন, তুমি হচ্ছে অলওয়েজ হচ্ছে এই দুইটার মাঝখান দিয়ে একটা হচ্ছে বেস্ট ফিটেড লাইন মানে পাঠাইতে পারবা। মানে তোমার আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে অলওয়েজ ওয়ান হবে। বাট এই ক্ষেত্রে কিন্তু কোনো ডিগ্রি অফ ফ্রিডম নাই, তোমার অন্যান্য ডেটা পয়েন্ট গুলো কোথায় আছে সে কিন্তু ওইটাকে কেয়ারও করতেছে না। সো তুমি যদি এখানে ডিগ্রি অফ ফ্রিডম যদি বাড়াইতে চাও, তুমি যত ডিগ্রি অফ ফ্রিডম বাড়াবা অ্যাকচুয়ালি তোমার লাইনটা তত হচ্ছে অ্যাকচুয়াল ডেটার ক্যারেক্টারিস্টিক্স এর সাথে হচ্ছে অ্যালাইন হবে। তো তুমি যদি হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম যদি বাড়াইতে চাও, তোমাকে কি করতে হবে, তোমার হচ্ছে নাম্বার অফ ডেটা পয়েন্ট ইন ইউর ডেটা সেট বাড়াইতে হবে। সো হ্যাঁ, যত বাড়াবা তত তত দেখো তোমার ডিগ্রি অফ ফ্রিডম কি এক এক করে বাড়তেছে। সো এখানে আমি 5 করছিলাম, এখানে ডিগ্রি অফ ফ্রিডম 3 হয়েছে। 3 কেন হয়েছে, কারণ দুইটা পয়েন্ট সে হচ্ছে কি লাইক দুইটা পয়েন্ট দিয়ে সে নর্মাল একটা স্ট্রেট লাইন হচ্ছে কি মানে পাস করতে পারে। এই জন্য দুইটা পয়েন্টের জন্য যে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে গিয়ে 0 ছিল, তিনটার জন্য 1, চারটার জন্য হচ্ছে 2 এবং পাঁচটার জন্য কত 3। সেগুলো আমরা সব হচ্ছে ডিসকাস করছি। তোমার যদি এখন আরো একটা যদি এক্সট্রা যদি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতো, তখন তোমার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে আরো এক কমে যাইতো। কেন কমে যাইতো, কারণ আমরা জানি আমরা যদি যদি 3D যদি হচ্ছে প্লেনে যাই, 3D যদি এখানে যাই, আমি হচ্ছে এই যে কোনো তিনটা ডেটা পয়েন্টের মাঝখানে একটা প্লেন ড্র করতে পারবো। সো এর মানে এই প্লেনের কিন্তু কোনো ডিগ্রি অফ ফ্রিডম নেই। সো তোমার এই যে কোনো তিনটা যদি র্যান্ডম পয়েন্ট হইতো, তুমি ওই র্যান্ডম পয়েন্টের মাঝখান দিয়ে এই প্লেনটা ড্র করতে পারতাম। সো এই প্লেনের কিন্তু আবার আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1 হয়ে যাচ্ছে। সো আর স্কোয়ারের ভ্যালু 1 হওয়া মানে কি সবসময় কিন্তু ভালো না, কারণ যেহেতু তোমার এখানে ডিগ্রি অফ ফ্রিডম নাই, সেই জন্য একটু ঝামেলা হবে। সো আমি যদি এখানে আরেকটা যদি এক্সট্রা ডেটা পয়েন্ট আনি, তখন তোমার ডিগ্রি অফ ফ্রিডম এক বাড়বে, আরো আরো একটা আনলে আরো এক বাড়বে। সেরকম করে করে মানে বেসিক্যালি ডিগ্রি অফ ফ্রিডম না থাকলে ওভারফিট হয়ে যায়। ডিগ্রি অফ ফ্রিডম না থাকলে ওভারফিট হয়ে যায়, ইয়েস। হ্যাঁ, এটা বলতে পারো। সো আমরা অলওয়েজ ট্রাই করি আমাদের ডেটা সেটে ডিগ্রি অফ ফ্রিডম যাতে অনেক বেশি রাখতে পারি। ডিগ্রি অফ ফ্রিডম যত বেশি রাখবা তোমার ডেটা সেটটা তত আমরা বলতে পারবো যে লাইক আহ ভালো। যদিও ভালো হওয়ার আরো অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, বাট লিস্ট ওর মধ্যে ওই ফ্রিডম আছে নিজেকে হচ্ছে গিয়ে আহ মানে অ্যালাইন করার অ্যাকচুয়াল ডেটার ক্যারেক্টারিস্টিক্স এর সাথে। সো অ্যাকচুয়াল হচ্ছে গিয়ে লাইক ডিগ্রি অফ ফ্রিডমের হচ্ছে কি ফর্মুলা এটা, এন এন হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, তোমার ডেটা সেটে হচ্ছে কতগুলো ডেটা পয়েন্ট আছে সেটা, কে হচ্ছে তোমার নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস -1। সো হ্যাঁ, এই জিনিসগুলাই তোমার এখানে আছে। এবং আমরা তাহলে দেখলাম যে আর স্কোয়ারের ভ্যালু জানি আমরা বেশি হওয়া মানে কি আমার মডেলের জন্য ভালো, বাট অলওয়েজ বেশি হওয়া কিন্তু আবার ভালো না। তোমার ডিগ্রি অফ ফ্রিডম যদি কম থাকে এবং আর স্কোয়ারের ভ্যালু যদি বেশি হয়, এর মানে কিন্তু তোমার ডেটা সেটে ঝামেলা থাকতে পারে, যেটা তুমি এখানে এখনো হচ্ছে বুঝতে পারতেছো না। এই জন্য আমরা আর স্কোয়ারের জায়গায় অনেক সময় যে অ্যাডজাস্টেড আর স্কোয়ার হচ্ছে কি ইউজ করি। সো অ্যাডজাস্টেড আর স্কোয়ার বেসিক্যালি কি, এটা কনসেপচুয়ালি জিনিসটাকে সেটা জানলেই হবে তোমাদের। আমি অ্যাডজাস্টেড আর স্কোয়ার এক্সামে বের করতে বলবো না। সো হ্যাঁ, এখানে একটা বেসিক্যালি এই এইটা যদি আমরা একটু বুঝি, আমাদের মডেলের মধ্যে যখন জাস্ট একটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল, আর স্কোয়ারের ভ্যালু একটু বেশি ছিল, দুইটা আসার পর আর স্কোয়ারের ভ্যালু আরো বাড়ছে, তিনটা আসার পর আরো বাড়ছে, চারটা আসার পর আরো বাড়ছে। সো যত দেখো তোমার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বাড়তেছে আর স্কোয়ারের ভ্যালু বাড়তেছে। যদিও তুমি লাস্টের দিকে মুন ফেজ নামে একটা হচ্ছে গিয়ে লাইক ইররিলেভেন্ট একটা ভেরিয়েবল অ্যাড করছিলা, স্টিল তোমার আর স্কোয়ারের ভ্যালু বাড়ছে। সেটা রিজন কি, তোমার ডিগ্রি অফ ফ্রিডম কম ছিল, ফর সাম মানে ফর দ্যাট রিজন সে আর স্কোয়ারের ভ্যালুকে যদিও বাড়ানোর কথা না, সে বাড়ায় ফেলছে। এই জন্য আমরা আর স্কোয়ারের জায়গায় কি অ্যাডজাস্টের আর স্কোয়ার যদি ইউজ করি, অ্যাডজাস্টের আর স্কোয়ার বেসিক্যালি কি এটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করে, ও যতটুকু বাড়ানোর কথা ততটুকু বাড়ায় না, ইনস্টেড হচ্ছে সে পেছনের দিকে একটু টান দেয়।
সো দেখো, সো যখন তুমি হচ্ছে কি এই মুন ফেজ নামে হচ্ছে কি একটা এক্সট্রা ইরেলিভেন্ট ভেরিয়েবল এড করছিলা, তখন কিন্তু সে আর স্কোয়ার এগুলোকে কমাই দিছে। আর কমাই দেয়া মানে কি, কমাই দেয়া মানে হচ্ছে কি সে ভ্যালুটাকে বাড়াচ্ছে না। সো হ্যাঁ, এই জিনিসগুলো তোমাকে কনসেপচুয়ালি জানলে হবে। স্যার হ্যাঁ, অ্যাডজাস্টেড আর স্কোয়ারটা আর একটু এক্সপ্লেইন করবেন? বুঝি নাই, অ্যাডজাস্টেড আর স্কোয়ারটাকে? আর একটু এক্সপ্লেইন, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, ওকে। তাহলে আমি আরো একটু ডিটেলসে বলি। আমি জাস্ট একটু ব্রিফলি বলছিলাম, কারণ যেহেতু ক্লাসে এগুলা পড়ছি। সো নর্মাল আর স্কোয়ার তো আমরা সবাই বুঝি আশা করি। সো আর স্কোয়ার কিভাবে বের করতে হয়, অনেক সিম্পল ফর্মুলা। সো আমরা যদি এসএসটি, এসএসআর এবং এসএসই এগুলো যদি ক্যালকুলেট করতে পারি, সেখান থেকে আমরা অনেক ইজিলি আর স্কোয়ার খুঁজে বের করতে পারি। এবং আর স্কোয়ার কি মিন করে, আর স্কোয়ার মিন করে আমার মডেলটা আসলে কত ভালোভাবে আমার ডেটার ক্যারেক্টারিস্টিক্স গুলাকে এক্সপ্লেইন করতে পারতেছে। তোমার আর স্কোয়ারের ভ্যালু যদি হচ্ছে 0.75 হয়, তুমি ধরতে পারো তোমার ডেটা যতগুলা হচ্ছে গিয়ে, মানে ডেটা পয়েন্ট গুলো যতগুলা ক্যারেক্টারিস্টিক্স ছিল, তুমি এর মধ্যে 75% হচ্ছে এক্সপ্লেন করতে পারতেছো। বাকি 25% তুমি এক্সপ্লেন করতে পারতেছো না। বাট আমাদের অ্যাকচুয়াল টার্গেট কি থাকে, আমি 100% এক্সপ্লেন করতে চাই, রাইট? সো যেহেতু আমি 100% এক্সপ্লেন করতে চাই, সো আমি আর স্কোয়ারের ভ্যালুকে বাড়াইতে চাই অলওয়েজ। সো এখন দেখো, ডিগ্রি অফ ফ্রিডম যখন আমরা পড়তেছিলাম, তখন দেখলাম আমি যদি ফার্স্টে লাইক একটা, যখন আমার কাছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল, তখন আমি যে কোনো দুইটা র্যান্ডম যদি ডেটা পয়েন্ট নেই আমার ডেটা সেটের, তাহলে আর স্কোয়ারের ভ্যালু অলওয়েজ 1 হইতেছে। নর্মালি মনে হইতে পারে আর স্কোয়ারের ভ্যালু 1 হওয়া মানে তো মডেলটা একটা বেস্ট মডেল। বাট এটা কিন্তু এই ক্ষেত্রে বেস্ট না। কেন বেস্ট না? তুমি ধরো তোমার ডেটা সেটে পয়েন্ট গুলা অনেকটা এরকম ছিল। জাস্ট ধরো অনেকটা এরকম ছিল, এখানে কিছু 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 ছিল, এবং এখানে কিছু ছিল, এখানে কিছু ছিল, এখানে কিছু ছিল, এখানে কিছু ছিল, এখানে কিছু ছিল। সেই ডেটা পয়েন্ট গুলো যদি এইদিকে থাকে, তাহলে তোমার কিন্তু বেস ফিডের লাইন হচ্ছে অনেকটা এইরকম হওয়া উচিত, সবগুলো মাঝখান দিয়ে যাবে। আর তুমি তোমার ধরো ডেটা সেটে আরো দুইটা পয়েন্ট ছিল, একটা এখানে ছিল এবং একটা এখানে ছিল। So তুমি কি করলা, ডেটা সেট থেকে র্যান্ডমলি এই দুইটা পয়েন্টকে চুজ করলা, চুজ করে এদের মাঝখান দিয়ে তুমি একটা লাইন পাস করলো, তো তুমি বেস ফিটের লাইনটা পাইলা এটা। সো দেখো, এই দুইটা লাইন কিন্তু সেম লাইন না, দুইটার মধ্যে ভালোই ডিফারেন্স আছে। সো বাট যদিও এইটা অ্যাকচুয়ালি তোমার ডেটা পয়েন্ট গুলাকে একটু ভালোভাবে রিপ্রেজেন্ট করতেছে, স্টিল এর আর স্কোয়ারের ভ্যালু কিন্তু কম। বাট যদিও এটা একটু বাজেভাবে রিপ্রেজেন্ট করতেছে, এই যে ছোট ছোট যে ফুটা দিছি সেগুলোর জন্য, স্টিল কিন্তু ওর আর স্কোয়ারের ভ্যালু কি আহ অনেক বেশি, মানে ফুল একদম এক, যেটা হওয়ার কথা না। সো এটা হওয়ার মেইন রিজন কি, কারণ এখানে কোনো ডিগ্রি অফ ফ্রিডম নেই। সো দেখো, জাস্ট আর স্কোয়ারের ভ্যালু কিন্তু বেশি হওয়া কিন্তু নট গুড। সো আমাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমার ডেটার মধ্যে ডিগ্রি অফ ফ্রিডম কতটুকু ছিল। সো অ্যাডজাস্টেড আর স্কোয়ার বেসিক্যালি কি করে, ওই ডিগ্রি অফ ফ্রিডমটাকে মাথায় রাখা হচ্ছে গিয়ে লাইক আর স্কোয়ারের ভ্যালুকে অ্যাডজাস্ট করে, মানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করে। তোমার ডিগ্রি অফ ফ্রিডম যত কম থাকবে, সে তত বেশি রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে, ঠিক আছে? সো এর ফলে বেসিক্যালি কি হবে, সে হচ্ছে আর স্কোয়ারের ভ্যালুকে আগের থেকে একটু হচ্ছে কমায় দেয়। এর ফলে কি, ওই রেজিস্ট্যান্সের কারণে তুমি হচ্ছে গিয়ে লাইক অনেক বেশি হচ্ছে গিয়ে লাইক মানে আর স্কোয়ারের ভ্যালুকে হচ্ছে গিয়ে ট্রাস্ট করবে না। সো হ্যাঁ, সো এই অ্যাডজাস্টেড আর স্কোয়ারের এখানে একটা ফর্মুলা ছিল। এই ফর্মুলা ইউজ করে আমরা বেসিক্যালি কি করতে পারি, এই ফর্মুলা ইউজ করে হচ্ছে কি আমরা এই ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। আর তুমি যদি এগুলো যদি একটু খেয়াল করো, আমি যখন একটা জাস্ট একটা সিঙ্গেল যখন একটা হচ্ছে গিয়ে এক্স ভেরিয়েবল নিয়েছিলাম টেম্পারেচার, তখন হচ্ছে কি আমার আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে 0.58 ছিল। মানে তোমার টেম্পারেচার হচ্ছে তোমার ডেটা সেটের 58% হচ্ছে গিয়ে ইনফরমেশনকে হচ্ছে গিয়ে কি করতে পারতেছে, রিপ্রেজেন্ট করতে পারতেছে। তুমি যখন এখানে মধ্যে রেইন নামে আরো একটা হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এড করছিলা, তুমি হচ্ছে গিয়ে 74% হচ্ছে গিয়ে ক্যারেক্টারিস্টিক্স কে এক্সপ্লেন করতে পারতেছিলা। হলিডেজ যখন অ্যাড করছিলা, তুমি 84% এক্সপ্লেন করতে পারছিলা। তুমি যখন মুন ফেজ নামে আরেকটা অ্যাড করছো, মুন ফেজ হচ্ছে গিয়ে তেমন মানে অন্য কলাম গুলোর সাথে যাচ্ছে না। সো বেসিক্যালি এটা দ্বারা কোনো কিছুই এক্সপ্লেন করতে পারার কথা না, বাট দেখো স্টিল হচ্ছে এখানে 1% তুমি বেশি এক্সপ্লেন করতে পারতেছো। সেটার বেসিক্যালি রিজন কি, সেটা রিজন দেখো, তোমার কিন্তু প্রত্যেকবার ডিগ্রি অফ ফ্রিডম এক এক করে কমতেছে। ডিগ্রি অফ ফ্রিডম কমার মানে কি, তোমার ডেটা পয়েন্ট গুলা যত খারাপই হোক না কেন, সে ওইগুলাকেও একটু ভালো ভালো মনে কইরা হচ্ছে ক্রিটিক করতেছে, এটাই মেইন রিজন।
সো এই জন্য আমরা অ্যাকচুয়ালি ডিরেক্ট আর স্কোয়ারকে হচ্ছে ট্রাস্ট বেশি করি না, ইনস্টেড আমরা কি করি, অ্যাডজাস্টেড আর স্কোয়ার হচ্ছে রিয়েল লাইফে একটু ক্যালকুলেট করি। সো অ্যাডজাস্টেড আর স্কোয়ার বেসিক্যালি কি মিন করে, অ্যাডজাস্টেড আর স্কোয়ার বেসিক্যালি মিন করে যে অ্যাকচুয়ালি আমার মডেলটা কতটুকু ভালো বা কতটুকু ওকে ট্রাস্ট করা যায়। সো লাইক নর্মাল হচ্ছে দেখো টেম্পারেচার দিয়ে তুমি হচ্ছে গিয়ে বলছিলে যে 58% তুমি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে গিয়ে এক্সপ্লেন করতে পারো, বাট এখানে হচ্ছে গিয়ে সে ডিরেক্টলি ডিগ্রি অফ ফ্রিডমের এই ইনফরমেশনটাকে ইউজ করে নাই। বাট তুমি যদি এখানে ডিগ্রি অফ ফ্রিডমের এই জিনিসটাকে যদি অ্যাড্রেস করো যেটা এখানে করা হয়েছে, তাহলে তুমি হচ্ছে গিয়ে লাইক ওর আর স্কোয়ারের ভ্যালুকে আরো একটু কমাই দিবা। সো কমানোর এখানে ফলে ডিগ্রি অফ ফ্রিডম কমে যাচ্ছে, তাই এখানে ইয়েস ইয়েস, অ্যাডজাস্টেড আর স্কোয়ারটা একটু কমে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, ডিগ্রি অফ ফ্রিডম কমতেছে, এই জন্য হচ্ছে তোমার আর স্কোয়ারের ভ্যালুটা দেখো এটাও কমে যাচ্ছে। তোমার যদি এখানে যদি তুমি এখানে 100 যদি ডিগ্রি অফ ফ্রিডম রাখতা তখন দেখতে এই দুইটার ভ্যালু অনেক কাছাকাছি আসতো। এখানে যদি 1000 হইতো দেখতে কাইন্ড অফ একদম এক্স্যাক্টলি সেমই আসতো। যেহেতু এখানে হচ্ছে কি আমার নাম্বার অফ ডেটা পয়েন্ট হচ্ছে অনেক কম, লাইক মাত্র 10, এই জন্য হচ্ছে দেখো এটা আমাদের একটা মেজর ডিফারেন্স আমরা নোটিস করতেছি। তুমি এটাকে যদি আরো কমায় দাও, এটাকে যদি 5 করে ফেলতে দেখতে ডিফারেন্সটা আরো বেশি নোটিসেবল হতো। এই জন্য আমরা বেসিক্যালি যদি ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে যদি চিন্তা করতে না চাই, যেটা রিয়েল লাইফ আমরা চিন্তাও করি না, সেটা রিজন কি, আমাদের রিয়েল লাইফ হচ্ছে আমরা থাউজেন্ড বা মিলিয়ন্স বা বিলিয়ন্স অফ ডেটা নিয়ে কাজ করি, এই জন্য কোনো প্রবলেম হয় না। তখন কারণ সেই ক্ষেত্রে আর স্কোয়ার এবং অ্যাডজাস্টেড আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে কি কাইন্ড অফ সিমিলারই হয়, ঠিক আছে। সো এই জিনিসগুলাই বেসিক্যালি অ্যাডজাস্টেড আর স্কোয়ার দ্বারা আমরা মিন করি। সো আই থিঙ্ক হোপফুলি মেইন কনসেপ্টটা বুঝতে পারছি। সো এই জিনিসগুলো হচ্ছে তোমাদের এই স্লাইডে হচ্ছে এক্সপ্লেইন করা আছে অনেক প্রপারলি। তোমাদের এখানে যে ফর্মুলাতে ঝামেলা ছিল সেটা আছে আমি ফিক্স করে দিব না। সো হ্যাঁ, এই তো। তো হ্যাঁ, এই স্লাইডে আই থিঙ্ক তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকার কথা না, যদি থাকে আমাকে আস্ক করতে পারো। হ্যাঁ, তাইলে হইলো, আমরা তাইলে পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আমরা পলিনোমিয়াল রিগ্রেশন পড়ছিলাম। পলিনোমিয়াল রিগ্রেশনও লাইক অনেক সিম্পল এবং কয়েক পেজেরই স্লাইডটা ছিল। এবং আমরা বেসিক্যালি দেখছিলাম পলিনোমিয়াল রিগ্রেশন বেসিক্যালি কি, একটা হচ্ছে মাল্টি লিনিয়ার রিগ্রেশনই। সো হ্যাঁ, পলিনোমিয়াল রিগ্রেশনের ইকুয়েশন বেসিক্যালি আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, যেখানে হচ্ছে বেসিক্যালি একটা ভেরিয়েবল বা মাল্টিপল ভেরিয়েবলের মধ্যে হচ্ছে গিয়ে বেসিক্যালি কি থাকে, মাল্টিপ্লিকেশন থাকে একটা সিঙ্গেল টার্মের মধ্যে। সেগুলো আমরা ক্লাসে অনেক ভালোভাবে ডিসকাস করছি। দেখছিলাম যে আমরা পলিনোমিয়াল রিগ্রেশনের ইকুয়েশনকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এটাকে হচ্ছে কি আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশনে রিপ্রেজেন্ট করতে পারি। তো হ্যাঁ, পলিনোমিয়াল রিগ্রেশন আমাদের কখন লাগে, দেখো তোমার যখন এক্স এক্সিস এর দিকে ধরো তুমি হচ্ছে গিয়ে লাইক একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে গিয়ে প্লট করলা, এবং ওয়াই এক্সিস এর দিকে তুমি কি করলা, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে প্লট করলা। সো এর ফলে তুমি যে স্ক্যাটার প্লটে তুমি এই পয়েন্ট গুলো দেখতে পাইলা। সো এখন এই পয়েন্ট গুলো দিয়ে তুমি যদি একটা নর্মাল যদি হচ্ছে গিয়ে লাইক লাইন, স্ট্রেট লাইন যদি হচ্ছে ফিট করাইতে চাও, এই মডেলটা কিন্তু অনেক বেশি ভালো হবে না। মডেলটা দেখতে হচ্ছে গিয়ে লাইক অনেকটা এরকম হইতে পারে, যেটা আসলে এত বেশি ভালো লাগে। কারণ কারণ দেখো এখানে মধ্যে অনেক বেশি ইরর আছে। কারণ তোমার এই যে অ্যাকচুয়াল এই লাইন থেকে হচ্ছে এই পয়েন্ট গুলো অনেক দূরে অবস্থান করতেছে। বাট এই ক্ষেত্রে যদি আমরা এটা না করে যদি এরকম একটা যদি লাইন দ্বারা যদি ফুল মডেলটাকে রিপ্রেজেন্ট করে দিতে পারি, তখন দেখো এর মধ্যে ইরর হচ্ছে ভালোই কম। অ্যাকচুয়াল ব্লু লাইনটা এবং এই রেড লাইনগুলোর মধ্যে কিন্তু ডিফারেন্স অনেক কাছাকাছি। সো অনেক বেশি ইরর নাই। সো আমরা হচ্ছে গিয়ে যখন দেখবো যে এরকম হচ্ছে গিয়ে লাইক কার্ভিং টাইপের রিলেশনশিপ আছে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে, তখন হচ্ছে আমরা ওইখানে পলিনোমিয়াল রিগ্রেশনের কনসেপ্টটা নিয়ে আসতে পারি। তো এখন পলিনোমিয়াল রিগ্রেশনের কনসেপ্টে আমরা এখানে বেসিক্যালি এই যে দেখো নর্মাল হচ্ছে লিনিয়ার রিগ্রেশনে হচ্ছে আমরা এই এক্স টার্ম পর্যন্ত রাখতাম, পলিনোমিয়াল রিগ্রেশনে আমরা কি এক্স স্কোয়ার, এক্স কিউব বা এক্স টু দি পাওয়ার 4 এরকম করে করে হচ্ছে কি আরো হায়ার ডাইমেনশনাল হচ্ছে এক্স এর টার্ম নিয়ে আসতে পারি। তুমি যত হায়ার ডাইমেনশনে যাবা তোমার গ্রাফটা তত বেশি হচ্ছে ব্যান্ড হইতে পারবে, ঠিক আছে। সো এখন তুমি যদি হচ্ছে গিয়ে অনেক বেশি হায়ার ডাইমেনশনে চলে যাও লাইক 100 ডাইমেনশন বা 20 ডাইমেনশনে, তখন তুমি হচ্ছে গিয়ে কাইন্ড অফ আসলে তোমার এই যে লাইনটাকে তুমি যে কোনো শেপ দিতে পারবে। আর যে কোনো শেপ দিয়ে আসলে কখনোই ভালো না। সেটা রিজন কি, আমরা এটা ক্লাসে বলছিলাম, তুমি যদি যে কোনো শেপ দিতে পারো তাহলে সে বেসিক্যালি কি করতে পারে,
এমন একটা লাইন ড্র করতে পারে যেটা হচ্ছে প্রত্যেকটা ডেটা পয়েন্ট দিয়ে যায়। প্রত্যেকটা ডেটা পয়েন্ট দিয়ে যাওয়া কিন্তু কখনোই ভালো না, কারণ সেই ক্ষেত্রে কিন্তু ওভারফিট। ওভারফিট। ইয়েস। সো এই জন্য আমরা বেসিক্যালি কি করি, এটা হচ্ছে গিয়ে সামনে বলা ছিল, রিয়েল লাইফের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা একটু এই জিনিসটাকে লিমিট করে দিই, এবং ম্যাক্সিমাম হচ্ছে 4টা ডিগ্রি পর্যন্তই হচ্ছে কি রিয়েল লাইফে হচ্ছে কি আমরা অ্যালাউ করি, মানে x⁴ পর্যন্ত হচ্ছে কি নর্মালি অ্যালাউ করি। বা তোমার কাজটা যদি আরো বেশি যদি স্পেসিফাইড হয়, সেক্ষেত্রে তুমি হচ্ছে কি 5, 6 বা 7 পর্যন্ত তুমি অ্যালাউ করতে পারো। তুমি যদি জিনিসটাকে আরো বেশি যদি জেনারেল রাখতে চাও, তুমি হচ্ছে কি 2 পর্যন্ত বা 3 পর্যন্ত তুমি অ্যালাউ করতে পারো। সো হ্যাঁ, তো ওইটা হচ্ছে তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি কতটুকু হচ্ছে কি ওকে ফ্রিডম দিবা। আর মনে রাখবা, যত বেশি ফ্রিডম দিবে তত বেশি ওভারফিট হওয়ার চান্স থাকে। যেমন এই ডেটার উপর হচ্ছে আমি যদি একটা জাস্ট স্কোয়ার যদি বা সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল যদি ড্র করি, তাহলে বেসিক্যালি আমার কাজটা হয়ে যাচ্ছে। সেখানে আমার থার্ড অর্ডার বা ফোর্থ অর্ডার লাগতেছে না। সো হ্যাঁ, এটাই আর কি। সো এগুলো আমরা বলছিলাম, এবং অনেক সিম্পলই ছিল জিনিসটা। লাইক ধরো, আমি যখন এই প্রবলেমটা যখন সলভ করতেছিলাম পলিনোমিয়াল রিগ্রেশনে, আমরা দেখছিলাম যখন এটাকে প্লট করছিলাম, প্লটটা অনেকটা এরকম আসছিল। সরি, প্লটটা অনেকটা এরকম আসছিল। তো এখন এটার মধ্যে দিয়ে আমি তো একটা নর্মাল হচ্ছে স্ট্রেট লাইন ফিট করে দিতে পারি, বাট করবো না, কারণ ওইটার ক্ষেত্রে মডেলটা ভালো হবে না। তো আমি কি করতেছি, এখানে পলিনোমিয়াল রিগ্রেশন করতে যাচ্ছি। এই জন্য আমি কি করলাম, x² নামে নতুন একটা হচ্ছে গিয়ে কলাম তৈরি করলাম, যেটা হচ্ছে এটাকে স্কোয়ার করে। এখন জাস্ট আমি এই x² যে আমাদের কলামটা, সেটা নতুন একটা নাম দিলাম, এটাকে আমরা x2 দিলাম এবং এটাকে x1 দিলাম। এখন দেখো, এটা দিয়ে আমি হচ্ছে এই মাল্টিপল লিনিয়ার ইকুয়েশনের এই লাইনটা হচ্ছে তৈরি করছি। এখন তুমি এখানে জাস্ট কি নর্মাল হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট করবা। নর্মাল গ্রেডিয়েন্ট ডিসেন্ট করে হচ্ছে তুমি হচ্ছে গিয়ে আপডেট করতে পারো। সো আপডেট করলে তুমি দেখো আলটিমেটলি তুমি এই লাইন থেকে তুমি হচ্ছে গিয়ে এইরকম একটা লাইনকে ফর্ম করতে পারছো। প্রসেসটা হচ্ছে অনেক সিম্পল, এবং হ্যাঁ, এই জিনিসগুলাই আর কি দেখাইতে যাচ্ছিলাম এখান থেকে। তো এগুলো আমরা ক্লাসে দেখছি অনেক ভালোভাবে। So তোমাদের এইখান থেকেও এক্সামে এই টাইপের ইকুয়েশন আসতে পারে। আমি তোমাদের কি বলতে পারি, তোমাদের হচ্ছে গিয়ে সবার আগে কয়েকটা ডেটা পয়েন্ট দিয়ে দিতে পারি। কয়েকটা ডেটা পয়েন্ট দিয়ে তোমাকে বলতে পারি যে আহ, দেখো এইগুলা, ফার্স্ট অফ অল দেখো যে এই ডেটা পয়েন্ট গুলাকে তুমি স্ক্যাটার প্লট করে দেখো যে আহ, কি সিচুয়েশন বা এটার কি ক্যারেক্টারিস্টিক্স আছে। তোমার যদি মনে হয় যে 4টা হচ্ছে কাইন্ড অফ সেম লাইন দিয়েই যাচ্ছে, তখন তুমি বললা যে প্রত্যেকটা হচ্ছে সেম লাইন দিয়েই যাচ্ছে, so সেখানে আমি একটা ইজিলি একটা লিনিয়ার রিগ্রেশন করতে পারি, লাইক সিম্পল লিনিয়ার রিগ্রেশন। বাট যদি মনে হয় যে লাইক এদের মধ্যে রিলেশনশিপটা এত ইজি না, লাইক আমার এখানে একটা কার্ভ নিয়ে আসতে হবে, তখন তুমি বলবা যে এখানে সিম্পল লিনিয়ার রিগ্রেশন করলে হবে না, এখানে পলিনোমিয়াল রিগ্রেশন করতে হবে। সো হ্যাঁ, আর পলিনোমিয়াল রিগ্রেশন করার প্রসিডিউরটা একদম এক্স্যাক্টলি এখানে বলা আছে, এবং আমরা ক্লাসে হচ্ছে কি এটা সলভ করছিলাম। তো জিনিসটা ভালোই সিম্পল। সো আশা করি এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নাই। মাল্টি মাল্টিলিনিয়ার ইকুয়েশন বুঝলে পলিনোমিয়াল ইকুয়েশন হচ্ছে এক্স্যাক্টলি সেম। জাস্ট তোমাকে কি করতে হবে, মাল্টিলিনিয়ার ইকুয়েশন তোমার কাছে মাল্টিপল হচ্ছে কি ফিচার ছিল, পলিনোমিয়াল ইকুয়েশনে তোমাকে হচ্ছে ওই মাল্টিপল ফিচার গুলো তৈরি করতে হবে নিজে থেকে। তাই আমার ইনিশিয়ালি একটাই ফিচার ছিল, আমি কি করছি, স্কোয়ার করে আরেকটা নতুন ফিচার তৈরি করছি। তারপর এটা হচ্ছে আমার নতুন ওই ডেটা সেটটা, জাস্ট এখানে আমাদের মাল্টিলিনিয়ার ইকুয়েশন হচ্ছে পারফর্ম করবা। দ্যাটস ইট। তো ভালোই সিম্পল। তারপর এই যে আমরা মাল্টিপল লিনিয়ারিটি পড়ছিলাম, লাইক যখন আমার মাল্টিপল ফিচার আসে, তখন বেসিক্যালি কি হইতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে ডিপেন্ডেন্সি থাকতে পারে। সো এই ডিপেন্ডেন্সি গুলো কখনোই ভালো না, আমাদের কি করতে হয়, এই ডিপেন্ডেন্সি গুলাকে হচ্ছে দূর করতে হয়। আমরা দূর কিভাবে করতে পারি, দূর করার অনেকগুলো প্রসিডিউর আছে। তোমাদের এখান থেকে তোমরা CT2 দিছিলাম মেইনলি। সো হ্যাঁ, প্রসেসটা অনেক সিম্পল। লাইক অনেক সময় আছে আমরা ডিরেক্টলি দেখে বুঝে যাই, লাইক ধরো এই ইকুয়েশনের ক্ষেত্রে তোমার কাছে 2টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল, ইয়ার অফ এক্সপিরিয়েন্স আর এইজ। আমরা জানি এই যত বাড়ে ইয়ার অফ এক্সপিরিয়েন্সও বাড়ে। সো আলটিমেটলি এই 2টা কাইন্ড অফ এক অন্যটার উপর অনেক ভালোভাবে রিলেটেড, কোরিলেটেড। সো হ্যাঁ, এই ক্ষেত্রে একটা মাল্টিপল লিনিয়ারিটি প্রবলেম আছে। বাট অনেক ক্ষেত্রে ডিরেক্টলি এটা বুঝে যায় না, সেই ক্ষেত্রে আমাদের বেসিক্যালি যেটা প্রপার প্রসিডিউর আছে সেটা ফলো করে হচ্ছে কি বুঝতে হয় যে এখানে আমাদের কোনো মাল্টিপল লিনিয়ারিটি আছে কিনা। সো মাল্টিপল, রিয়েল ডেটা সেটে কেন হয় এটা, ওইটা আরেকবার একটু বলবেন? ক্লাসে বলছিলেন। কোনটা আবার বলবো? রিয়েল লাইফে ডেটা সেটে মাল্টিকোলিনিয়ারিটি কেন হয়? মানে ধরো এই কেসে তুমি ধরো, তুমি হচ্ছে রিয়েল লাইফের ক্ষেত্রে ধরো তুমি কি করো, তুমি হচ্ছে গিয়ে
বিভিন্ন ইন্টারভিউ বা কোয়েশ্চেনারিজ থেকে এর মাধ্যমে তুমি হচ্ছে গিয়ে ইউজার থেকে ডেটা কালেক্ট করো। তো তুমি যখন ডেটা কালেক্ট করছিলা, তুমি হচ্ছে কি ওর কাছ থেকে ইয়ার অফ এক্সপিরিয়েন্সও নিছিলা, ওর এই যে হচ্ছে ইনপুট নিছিলা। ঠিক আছে? তো এখন দেখো, এইখানের মধ্যে একটা মাল্টি কোলিনিয়ারিটি চলে আসে মানে ডেটা কালেকশনের মধ্যে। তুমি হচ্ছে গিয়ে লাইক ওর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সও নিছো, ওর এইজও নিছো। এখন আমরা জানি এই যত বাড়ে ওর ইয়ার অফ এক্সপিরিয়েন্স তো বাই ডিফল্ট বাড়বেই, তো কমবে না কখনো এই রিলেশন। তো কমলে হচ্ছে নন লিনিয়ার হইতো, যেহেতু দুইটাই একই সাথে বাড়তেছে এবং সেম রেশিওতে বাড়তেছে, দুইটা কিন্তু ভালোই লিনিয়ার একটা রিলেশন। সো এই জন্য আমাদের প্রবলেমটা হয়। সো রিয়েল লাইফে এরকম অনেক সিচুয়েশন আসতে পারে। ধরো তুমি হচ্ছে কি দুইটার এটা নিলা, যে দুইটা হচ্ছে ভালোই ডিপেন্ডেন্ট, লাইক তুমি ধরো ওর এইজও নিলা, আবার ডেট অফ বার্থও নিলা। So, দুইটা জিনিসই নেওয়ার দরকার নেই। আর যদি নাও তাহলে কিন্তু দুইটা একটা অন্যটার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল। সো এইরকম জিনিসগুলো হচ্ছে কি আমরা একটু অ্যাভয়েড করার ট্রাই করি। বাট এগুলো অনেক সময় চলে আসতে পারে। যদি চলে আসে তখন আমাদের বেসিক্যালি কি করতে হয়, এই লিনিয়ার রিলেশন গুলাকে হচ্ছে বাদ দিতে হয়। সো হ্যাঁ, সো এই লিনিয়ার রিলেশন গুলো থাকার মেইন অসুবিধাটা কি? সো সব ক্ষেত্রে হচ্ছে কি এগুলা কোনো প্রবলেম ক্রিয়েট করে না। তোমার যদি যে মডেলটা নিয়ে তুমি কাজ করতেছো সেটা যদি একটা প্রিডিকশন টাইপের মডেল হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই মাল্টি কোলিনিয়ারিটিটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। প্রবলেম কখন ক্রিয়েট করবে? প্রবলেম ক্রিয়েট করবে যদি এটা একটা আহ, এমন একটা মডেল হয় যেখানে তুমি কি করতে চাচ্ছ, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফিচারের ইম্পর্টেন্স খুঁজে বের করতে চাচ্ছ, যে তোমার আউটপুট বা তোমার অ্যাকচুয়াল হচ্ছে গিয়ে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আছে ওইটা কোন কোন ইনপুট ফিচারের উপর কতটুকু ডিপেন্ড করতেছে। ওই জিনিসটা খুঁজে বের করতে যদি চাও, তখন হচ্ছে মাল্টি কোলিনিয়ারিটি থাকলে একটু ঝামেলা হয়। ঠিক আছে? সো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের মাল্টি কোলিনিয়ারিটিকে মাস্ট রিমুভ করতে হয়, অন্য ক্ষেত্রে রিমুভ না করলেও হয়। সো মাল্টি কোলিনিয়ারিটি যদি থাকে তাহলে বেসিক্যালি দেখা যায় যে আমাদের হচ্ছে গিয়ে এই যে দুইটা হচ্ছে কি বেসিক্যালি কি হয়, আমাদের এই দুইটা ভেরিয়েবলের প্যারামিটারের ভ্যালুগুলো ভালোই সেন্সিটিভ হয়। সেন্সিটিভ বলতে কি বোঝায়, লাইক তুমি যদি নতুন কিছু ডেটা পয়েন্ট যদি অ্যাড করো, অথবা যদি নতুন একটা ফিচার অ্যাড করো, তখন দেখবো হচ্ছে এই কোএফিসিয়েন্ট গুলো অনেক ভালোভাবে অনেক বেশি হচ্ছে গিয়ে ফ্লাকচুয়েট করতেছে। এই ফ্লাকচুয়েট করার মেইন রিজন কি? যখন তোমাদের মাল্টিপল ভেরিয়েবল থাকবে, তোমাদের মধ্যে যখন হচ্ছে কি কি থাকবে, কোলিনিয়ারিটি থাকবে, তখন কিন্তু তোমার এই মাল্টিপল ভেরিয়েবলের কিন্তু মাল্টিপল হচ্ছে গিয়ে কি কম্বিনেশন পসিবল। তাই এখানে একটা ছোট ভ্যালু এবং এখানে একটা বড় ভ্যালুর কম্বিনেশন যেভাবে পসিবল, দুটা কাছাকাছি ভ্যালুরও কম্বিনেশন পসিবল, অথবা ভাইস ভার্সা, অন্যটা বড় আর অন্যটা ছোট, এরকম কম্বিনেশনও পসিবল। সো এরকম হচ্ছে ইনফাইনাইট সংখ্যক হচ্ছে কি পেয়ার পসিবল, যেগুলোর কারণে বেসিক্যালি কি হবে, ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। সো যখন এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়, তখন এই ফ্লাকচুয়েশনের একটা কনসেপ্ট আসে। ঠিক আছে? সো এই জন্য আমাদের বেসিক্যালি কি করতে হয়, আমাদের এই মাল্টি কমিউনিটি গুলোকে রিমুভ করতে হয়। সো এর আগে আমাদের বেসিক্যালি বুঝতে হয় যে মাল্টিকোলিনিয়ারিটি কি টাইপের। দুই টাইপের হইতে পারে, একটা হচ্ছে স্ট্রাকচারাল মাল্টিকোলিনিয়ারিটি, এটা একটা এক্সাম্পল দিছিলাম ওয়ান হট এনকোডিং, আই থিঙ্ক মনে আছে। আর একটা হচ্ছে ডেটা বেসড মাল্টিকোলিনিয়ারিটি। আর ডেটাবেসটা হচ্ছে তুমি যখন ডেটা কালেক্ট করছিলে তখন এই জিনিসটা তোমার কাছে চলে আসছে। সো এটা ডিটেকশনের কয়েকটা ওয়ে আছে। ফার্স্টের ওয়েটা হচ্ছে কোরিলেশন ম্যাট্রিক্স তুমি ড্র করতে পারো। ড্র করে তুমি হচ্ছে ওয়ান টু ওয়ান হচ্ছে কি কোনো কোরিলেশন আছে কিনা সেটা খুঁজে বের করতে পারো। আর তোমার যদি কোরিলেশন গুলো যদি ওয়ান টু ওয়ান না হয়, তাহলে কিন্তু কোরিলেশন ম্যাট্রিক্স হচ্ছে অনেক ভালো কাজ করবে না। সো কোরিলেশন স্যার ম্যাট্রিক্স ইউজ করে যখন তুমি ওয়ান টু ওয়ান স্যার রিলেশন তৈরি করবা, হ্যাঁ একটা মিনিট, তখন তুমি চেক করবা যে তোমার কোনো একটা ভ্যালু হচ্ছে গিয়ে 0.9 এর উপরে আছে কিনা। যদি 0.9 এর উপরে যদি থাকে, তাহলে তুমি বলবা যে এই দুইটা হচ্ছে একটা অন্যটার উপর হচ্ছে কোরিলেটেড। সো হ্যাঁ, সেই ক্ষেত্রে তখন আমাকে কি করতে হয়, এই দুইটার মধ্যে আমরা বুঝি যে মাল্টিপল লিনিয়ারিটি আছে, তো সব থেকে সিম্পল ওয়ে হচ্ছে এই দুইটার মধ্যে তুমি একটাকে রিমুভ করে দিবা তোমার অ্যাকচুয়াল ডেটা সেট থেকে। তো হ্যাঁ, এখন বলো কি বলতেছিলাম। স্যার ডিটেকশনে তো স্যার আমরা তিনটা পড়ছিলাম, একটা হচ্ছে কোরিলেশন, একটা ভিআইএফ, একটা টলারেন্স। তো ভিআইএফ আর টলারেন্সে তো ম্যাথ স্যার আমরা দেখছি আর কি করছি, সিটিও দিছি এটার উপর। বাট কোরিলেশনে তো স্যার ম্যাথ, এখান থেকে ম্যাথ তো আর কি থাকার পসিবিলিটি কম না? এখান থেকে Because ম্যাথ আসবে না, মেনলি কনসেপ্টটা লাগতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই সিটির মতোই, সিটিতেও তো কনসেপ্টটা আসছিল। হ্যাঁ, সিরিজে আমরা ভিআইএফ থেকে একটা কোয়েশ্চেন দিছিলাম। সো ওই আর কোয়েশ্চেনটা যদিও ইয়া ইজি ছিল, ছিল যে তোমাকে আমি আর একটু কোরিলেশন। ব্যাক থেকে কোয়েশ্চেন করতে পারি। তোমাকে আমি কয়েকটা হচ্ছে গিয়ে
আর স্কোয়ারের ভ্যালু না দিয়ে তোমাকে কয়েকটা হচ্ছে কি দিতে পারি। আহ, একটা ধরো ডেটা সেট দিলাম এবং তোমাকে কয়েকটা হচ্ছে গিয়ে লাইন দিতে পারি, মানে তোমাকে কয়েকটা ইকুয়েশন দিতে পারি, রিগ্রেশন লাইনের ইকুয়েশন দিতে পারি। তোমাকে ধরো এখান থেকে আমি বললাম সবার আগে আর স্কোয়ার ক্যালকুলেট করো, তারপর তুমি ওইগুলার বিআইএফ বের করো বা টলারেন্স বের করো। আর স্কোয়ার কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা হচ্ছে আমরা রিগ্রেশন অ্যানালাইসিস 2 এর স্লাইডে দেখছি। তো একদম ওই সেম প্রসেসেই তোমাকে আর স্কোয়ার তখন ক্যালকুলেট করতে হবে। আহ, করে তারপর হচ্ছে তোমাকে ওদের বিআইএফ কে কম্পেয়ার করতে হবে, এরকমও করা লাগতে পারে, ঠিক আছে। মানে এখানে এসএসআর এসএসটি এগুলো সব চলে আসবে তখন। ইয়েস ইয়েস, তোমাকে সবার আগে এসএসআর এসএসসি এসএসটি এগুলো ক্যালকুলেট করতে হবে, তারপর আর স্কোয়ার ক্যালকুলেট করতে হবে, তারপর তুমি বিএফ এর পরে হচ্ছে কম্পেয়ার করবে, এরকম আর করা লাগতে আপনি পারে। যে বললেন যে আমাদেরকে ইকুয়েশনও দিয়ে দিতে পারেন, তারপরে ইকুয়েশন থেকে কিভাবে বের করব? বিকজ আমাদের কাছে তো মানে এখানে যে স্যার যে ওয়েট গুলো দেওয়া, বিটা 0 বিটা 1, এগুলো তো স্যার বের করার কোনো উপায় নেই। হ্যাঁ, ওই ইকুয়েশন দেয়া বলতে তো আমি এই ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি তোমাকে, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, মানে জি এই স্যার। ভ্যালুগুলো তোমাকে দিয়ে দিচ্ছি, মানে ভ্যালুগুলো বের করার উপায় নাই যে এটা না, উপায় আছে, ডেফিনেটলি আছে, বাট ওইটা করা অনেক টাইম কনজিউমিং। জি স্যার। আমরা নর্মালি মানে উপায়টা বেসিক্যালি কি, উপায়টা হচ্ছে নর্মালি তুমি যে এরকম গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করে ভ্যালুগুলা আপডেট করে করে বের করছিলা, অ্যাকচুয়াল প্রসেস এখানেও সেম। তুমি x1 জি কে স্যার। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে তুমিও সেম ভাবে, সরি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে অন্যগুলাকে ইন্ডিপেন্ডেন্ট ধরেও তুমি সেম ভাবে এই ভ্যালুগুলা বের করবা। বাট মানে ওই এক্স ফুল ওয়ান এর প্রসেসটা তো, প্রত্যেকটা ভ্যালু প্রেডিক্ট করবো ওই আবার। ইয়েস, ওই প্রসেসটা তো অনেক লেন্দি, এবং তোমাদের ওই জিনিসটা তো আমি অলরেডি যখন লিনিয়ার বা মাল্টি লিনিয়ার রিগ্রেশন থেকে যখন একটা কোয়েশ্চেন দিব তখন তো ইভালুয়েট করে ফেলতেছি, সো এই জিনিসটা তো বারবার তো দেওয়ার মিনিং হয় না। সো এই ক্ষেত্রে মেবি তোমাদের আমি ডিরেক্টলি এই যে প্যারামিটারের ভ্যালুগুলাই দিয়ে দিতে পারি, এবং তোমাকে ওই স্যার ভ্যালুগুলাই, ইয়েস বলো। স্যার এখানে যে x1 আমরা বের করতেছি না, স্যার এটা ম্যাথের কোন পার্টে কাজে লাগতে পারে? x1 যে বের করতেছি, না আমি তোমাকে জি স্যার। ডিরেক্টলি এই x1 এর ইকুয়েশনটা দিয়ে দিতে পারি, যেখানে হচ্ছে কি এই যে বিটা 0 স্টার বিটা 1 স্টার বিটা 2 স্টার এই ভ্যালুগুলো তোমার দেয়া থাকবে। সো তখন তোমার কাছে কি এই একটা প্রপার ইকুয়েশন আছে, যখন তোমার কাছে এই প্রপার একটা ইকুয়েশন আছে তুমি এখান থেকে অনেক ইজিলি আর স্কোয়ার খুঁজে বের করতে পারবে না। আর স্কোয়ার কিভাবে আমরা বের করতাম মনে আছে? আর স্কোয়ার বের যদি করতাম, বেটার সবগুলার ভ্যালু দেওয়া থাকে, হ্যাঁ তাহলে তো স্যার মানে আমার এক্স প্রেডিক্টেড এর জন্য অনেকগুলা করে অবজারভেশনের ভ্যালু দেওয়া লাগবে। কারণ হচ্ছে আমার তো তখন এক্স প্রেডিকশন আর কি দেওয়া নাই। তখন হচ্ছে ওইটা দেওয়া থাকলে ওইটার বেসিসে আমি এক্স এর বেসিসে এক্স প্রেডিকশন বের করতে হবে, তারপর এক্স না করতে প্রিডিকশন হবে। তো তুমি বের করবে, আমি তোমাকে বলি কিরকম থাকবে কোয়েশ্চেন। তোমার কাছে তো ফার্স্ট অফ অল ডেটা সেট থাকবে, তো ডেটা সেটে তোমার 3টা পয়েন্ট থাকলো, বুঝছো? তোমার ডেটা সেটে তোমার হচ্ছে আমি 3টা পয়েন্ট দিলাম, তো এখানে ওয়াই আছে, ওয়াইটা আপাতত আমার কাজের না, ওয়াই লাগবে না এই কোয়েশ্চেনের জন্য। তোমার এখানে হচ্ছে গিয়ে লাইক ধরো x1 আছে, আমি আপাতত হাত দিয়ে লিখতেছি টাচ প্যাডে, একটু বুঝে নিও। এখানে ধরো x1 আছে, তারপর ধরো এখানে x2 আছে, এন্ড ধরো অন্যগুলো আছে x3 4 যতগুলো থাকার থাকবে, ঠিক আছে, আছে। সেখানে তো তোমাকে আমি 2টা অবজারভেশন বা 3টা অবজারভেশন দিলাম, এক্স এর ভ্যালু যখন 1 হয় তখন x2 এর ভ্যালু হচ্ছে 2, x3 এর ভ্যালু হচ্ছে গিয়ে ধরলাম, এটা ধরলাম 2, আর অন্যটা ধরলাম আবার 1। আচ্ছা বাইরে যাবে না, সো হ্যাঁ, ধরো আপাতত ধরো এই 3টা। সো এখন ধরো তুমি হচ্ছে এটা ইকুয়েশন বের করলা, এই ইকুয়েশনের মধ্যে তোমার হচ্ছে এইটুকু পর্যন্ত ছিল, x1 = এইটুকু পর্যন্ত ছিল, তোমার এই টার্মটা নাই বা লাগবে না, যেহেতু তুমি x3 পর্যন্ত কাজ করতেছো। So, এখন ধরো তুমি x1 বের করতেছো কি x2 এবং x3 এর উপর বেস করে, বুঝলা? সো এখন তোমাকে যদি এখানে আর স্কোয়ার আমি বের করতে বলি, আর স্কোয়ার বের করার জন্য তোমাকে কি করতে হবে, সবার আগে তোমাকে এসএসটি এবং এসএসই বের করতে হবে এই ডেটা সেটের জন্য। এই ডেটা সেটে তুমি কি ধরতেছো, এই ডেটা সেটে তুমি কিন্তু ধরতেছো তোমার এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। স্যার এসএসটি আর এসএসআর না? হ্যাঁ, এসএসটি SST লাগে, আর SSR। এসএসআর লাগে, এসএসই লাগে, এই 3টা জিনিস লাগে, তাই না? So, আমাদের 2টা ফর্মুলা ছিল, এসএসআর ডিভাইডেড বাই এসএসটি, এই যে এই যে
তুমি হচ্ছে চাইলে ডিরেক্টলি এই ফর্মুলাটাও ইউজ করতে পারো, SSR বাই SST, অথবা তুমি এটাও ইউজ করতে পারো, SSR বাই SSR প্লাস SSC। আলটিমেটলি এই দুইটার যোগফল বেসিক্যালি SSTE। সো তুমি সিম্পলি এই ফর্মুলা ইউজ করতে পারো, ঠিক আছে? মানে হ্যাঁ, তোমার যতটুকু দরকার বের করলে আর কি। বাট তুমি যখন এইখানে SSRটা বের করবা, SSR এর ইকুয়েশনটা কি হবে এটা একটু বোঝার ট্রাই করো। এখানে SSR এর ইকুয়েশন কি হবে? এখানে ওয়াই প্রিডিক্ট বলতে কিন্তু কোনো কিছু নাই। তোমার আই এর জায়গায় বেসিক্যালি কি থাকবে? এখানে থাকবে X1I, তাই না? তোমার এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা ধরছো তুমি? এক্স X1 ধরছো। X1, তোমার এখানে X1I থাকবে, আর এখানে কি থাকবে? X1 ক্যাপ। X1I এর প্রিডিক্ট। মানে তোমার কাছে যে অ্যাকচুয়াল যে ইকুয়েশনটা দিছিলাম, দেখো তোমার এই X1, এই ভ্যালুটা তুমি কই পাচ্ছ? এই ভ্যালুটা তুমি পাচ্ছ হচ্ছে এই জায়গা থেকে, এই যে X1I এর ভ্যালুটা তুমি পাচ্ছ এইখান থেকে 1, ঠিক আছে? এবং X1 প্রিডিক্টের ভ্যালু তুমি কোথা থেকে পাবা? প্রিডিক্টের ভ্যালু তুমি পাবা হচ্ছে ওই গিয়ে, ইকুয়েশনে বসানোর পর। ইয়েস, তুমি এই ইকুয়েশনের মধ্যে যখন বসাবা X2 এবং X3 এর ভ্যালু, মানে এই দুইটার মধ্যে যখন 2 বসাবা এবং তুমি যখন এই প্যারামিটার গুলার ভ্যালু বসাবা, ইপসাইলন আলটিমেটলি ওই ইকুয়েশনে থাকবে না, লাগবে না। এররটাকে আমরা আলাদাভাবে হিসাব করি, কারণ আমরা জানি সবগুলা এররের যোগফল যেহেতু 0, সো এররটা আর এখানে রাখা লাগে না। তোমার অ্যাকচুয়াল ইকুয়েশন হচ্ছে এইটুকু। সো তুমি যখন এইখানের মধ্যে X2 এবং X3 এর ভ্যালু বসাবা, 2 বসাবা, তখন এখান থেকে তুমি যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে কি আমাদের কি X1 প্রিডিক্ট। তো তোমাকে এই সবগুলা প্রিডিক্টের ভ্যালু বের করতে হবে, দুইটা বা তিনটা ডেটা পয়েন্ট যে থাকবে এগুলোর জন্য বের করতে হবে। তারপর সবগুলার স্কোয়ার সামেশন বেসিক্যালি কি, মানে যে একটা আমরা ভুল করছিলাম, এইটার সামেশন হচ্ছে কি কি SSE, আর এইটার সামেশন বেসিক্যালি কি SSR। সো হ্যাঁ, সো এরকম করে তুমি বের করলা, বের করার পর তুমি হচ্ছে কি আর স্কোয়ার ইজিলি বের করতে পারবা। এবং আর স্কোয়ার বের করলে কি তুমি হচ্ছে কি ওই করেসপন্ডিং হচ্ছে VIF বের করতে পারবা। বুঝতে পারছি? জি। তো স্যার হ্যাঁ, স্যার আপনি যে আমাদেরকে লেকচার 3-তে গ্রেডিয়েন্ট ডিসেন্টের ম্যাথটা করে একটা পিডিএফ দিয়েছেন না, হ্যাঁ, ওরকম হ্যাঁ। আমাদেরকে এই ফরম্যাটের একটা ম্যাথ করে দিতে পারবেন প্লিজ, তাহলে অনেকেরই সুবিধা হতো। কিসের ম্যাথ করে দিব? স্যার মানে যে এই ফরম্যাটে যেটা এখন বুঝাচ্ছেন, এরকম কিছু এক্সাম্পল বা একটা ভিআইএফ এক্সাম্পল এর আর একটা ম্যাথ। এটা করায় কেন দিতে হবে? আমি তোমাদের যে কনসেপ্টটা বলছি সেটা কি বুঝতে সমস্যা আছে? এটা আমি করাই নো দিব, স্যার। তোমাদের বুঝতে হবে। আমি এটা করাই দেওয়ার রিজন স্যার ছিল, আমি বলি, এটা জন্য সিম্পল জিনিস তোমাদের বুঝতে হবে। আগেরটা করাই দিছিলাম কারণ এটা হচ্ছে প্রপার রেফারেন্স ছিল না। তা আমি তোমাদের আবার বলি ফুল জিনিসটা, অনেক সিম্পল জিনিস, so বোঝার ট্রাই করো। আমরা এই যে মাল্টি কোলিনিয়ারিটি কিভাবে হিসাব করি, ওয়েটা হচ্ছে অনেক সিম্পল। তোমার অ্যাকচুয়াল ইকুয়েশন ছিল এটা, y is equal to β0 plus β1 x1 plus β2 x2 plus β3 x3 plus β4 x4 plus ইপসাইলন। আর তুমি যখন হচ্ছে কি অ্যাকচুয়াল হিসাব নিকাশ করবা তখন তোমাকে এই ইপসাইলনটা কনসিডার করতে হয় না, বাদ দিলেও হয়, কারণ আমরা জানি কি সবগুলো ইপসাইলনের সামেশন হচ্ছে কি 0 হয়, সো এটা বাদ। সো হ্যাঁ, তোমার অ্যাকচুয়াল ইকুয়েশন হচ্ছে এইটুকু। সো এখন এইটুকু ইকুয়েশনের মধ্যে তুমি চেক করতে চাচ্ছ এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো আছে এদের মধ্যে কোনো কি আছে কিনা, ডিপেন্ডেন্সি আছে কিনা, ঠিক আছে? তো ডিপেন্ডেন্সিটা আমরা কিভাবে চেক করতে পারি? আমরা VIF বের করে চেক করতে পারি। এখন VIF-টা আমরা কিভাবে বের করতে পারি? একটা জিনিস দেখো, VIF বের করার প্রসিডিউর হচ্ছে অনেক সিম্পল। VIF এর ফর্মুলা হচ্ছে এইটা, VIF ইজ ইকুয়াল টু 1/1 মাইনাস আর স্কোয়ার, ঠিক আছে? তো তুমি যদি একটা আর যদি বের করতে পারো, ওই আর এর মানে একটা আর স্কয়ার যদি বের করতে পারো, তুমি এখান থেকে অনেক ইজিলি হচ্ছে VIF বের করতে পারবা। তো এখন দেখো আমাদের মেইন প্রসিডিউরটা কি, মেইন প্রসিডিউরটা হচ্ছে অনেক সিম্পল। আমি চেক করতে চাচ্ছি এইখানে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো আছে এইগুলা হচ্ছে অন্য কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে কিনা, বুঝে ট্রাই করো। তো এখন আমি সবার আগে এই X1টা চেক করবো যে X1 হচ্ছে গিয়ে অন্য কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে কিনা। এটা আমি কিভাবে চেক করতে পারি? এটা চেক করার জন্য হচ্ছে কি আমার কাছে দেখো ডেটা সেটের মধ্যে ওয়াই এর কলামটাকে আমি আপাতত বাদ দিতে পারি, বললাম ওয়াই এর কলামটা আমার কোনো কাজে নেই। So, যদি বাদ দিই তাহলে আমাদের কি এখানের মধ্যে কয়েকটা কলাম আছে, X1 আছে, X2 আছে, X3 আছে, X4 আছে। এখন আমি কি করব, X1 কে হচ্ছে আমার
ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরবো এবং বাকিগুলাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরবো। এটা এটা যদি করি তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? আমি যদি x4 কে যদি রাখি আমার কাছে, তাহলে আমার অ্যাকচুয়াল ইকুয়েশনটা দাঁড়াবে এইরকম। এটা তো বুঝতে আই থিঙ্ক কোনো ঝামেলা নাই যে x1 ইজ ইকুয়াল টু β0 প্লাস β1 x2 প্লাস β2 x3 প্লাস β3 x4। এখানে কেন x1 নাই? কারণ x1 কে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আকারে ধরছি এবং বাকিগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এখন তোমাদের এক্সামের জন্য এখানে এই ভ্যালুগুলো দেয়া থাকবে। সো এই ভ্যালুগুলো যদি দেয়া থাকে, এখন তোমাকে কি করতে হবে? তোমাকে আর স্কোয়ার ক্যালকুলেট করতে হবে। এবং আর স্কোয়ার কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটার প্রসিডিউর হচ্ছে আমরা এইখানে বলছি। ঠিক আছে? আর স্কোয়ার জন্য তোমাদের বেসিক্যালি কি লাগে? কি জানেন, এসএসটি লাগে এবং এসএসআর লাগে। ঠিক আছে? এসএসআর এর ইকুয়েশন হচ্ছে এইটা এবং এসএসটি এর ইকুয়েশন হচ্ছে এইটা। সো এখন আমরা জানি এখানের মধ্যে ওয়াই আমরা ইউজ করি বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ইউজ করি। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আকারে কে আছে? x1 আছে। সো আমাকে এই y এর জায়গায় কাকে ইউজ করতে হবে? x1 কে ইউজ করতে হবে। সো এসএসটি টা বেসিক্যালি কি? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল x1 i মাইনাস x1 মিন। x1 মিন বেসিক্যালি কি? তোমার এইখানে যে ডেটা সেটটা ছিল, এখানে সবগুলো x1 এর তুমি হচ্ছে কি বের করবা? মিন বের করবা। ওইটাই হচ্ছে তোমার x1 মিন। সো হ্যাঁ, x1 মিন বের হইলো, তুমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল x1 i থেকে ওই মিনটা বিয়োগ করবা, তারপর এই ফুলটা স্কোয়ার করে সাম করবা, সেটাই হচ্ছে এসএসটি। এবং এসএসআর কিভাবে বের করবা? তুমি যে তোমার এই ইকুয়েশন যে ছিল, এই ইকুয়েশন ইউজ করে তুমি হচ্ছে প্রত্যেকটা প্রিডিক্টেড ভ্যালু বের করবা। ভ্যালু বের করে সেটা সেটা থেকে মিনকে মাইনাস করবা, স্কোয়ার করবা, সাম করবা, তো তাহলে তুমি কি পাবা? এসএসআর পাবা। সো এখন এই জিনিসটা আমি হচ্ছে তোমাদের করে দিব না। প্রসেসটা অনেক সিম্পল। তোমাদের হচ্ছে আমি কিছু প্রবলেম দিব এই রিলেটেড, আজকেই দিব। তোমাকে কি করতে হবে? ওই জিনিসগুলো তোমাদের নিজে থেকে করতে হবে। প্রত্যেক জিনিস আসলে আমি করে দিতে চাচ্ছি না, কিছু জিনিস তোমাদের নিজেদেরও করতে হবে। সো হ্যাঁ, সো নিজেরা করবা, করলে হচ্ছে জিনিসটা আরো বেশি ভালোভাবে ক্লিয়ার হবে। স্যার এবার বুঝছি স্যার, ওইখানে আর কি যদি তিনটা রো থাকে তখন আমি প্রত্যেকটার x1 এর জন্যই ইয়েস, প্রত্যেকটা প্রেডিক্টেড ভ্যালু বের করে করে তারপর সামেশন করে আর কি করবো। তোমাকে জি কিন্তু স্যার এই এবার কাজটা পরবর্তীতে x2 x3 এবং x4 এর জন্য বের করতে হবে। সো জি বের স্যার। বের করলে তুমি হচ্ছে একটা ভিআইএফ এর আলটিমেট একটা লিস্ট পাবা। দেখো, তোমার চারটাকে যখন তুমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরছিলা, তুমি চারটা হচ্ছে ভিআইএফ এর ভ্যালু পাইছো। এর মধ্যে একটা ভ্যালু আবার 10 এর উপরে ছিল, এবং আমরা জানি ভিআইএফ এর একটা থ্রেশহোল্ড আছে 10 এর উপরে। যদি 10 এর উপরে যদি ভিআইএফ এর ভ্যালু থাকে, এর মানে কি? এটার মধ্যে মাল্টি কোলিনিয়ারিটি প্রেজেন্ট আছে। মানে এই জিনিসটা বা এই যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আছে, সেটা হচ্ছে অন্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর হচ্ছে উপর ডিপেন্ড করে, যেটা করার কথা না। সো আমাদের কি করতে হবে? একটা সিম্পল ওয়ে হচ্ছে মিটিগেট করার, এটাকে বাদ দিয়ে দাও। সেম ভাবে তুমি টলারেন্সও বের করতে পারো। টলারেন্স হচ্ছে অনেক সিম্পল, 1 মাইনাস হচ্ছে কি আর স্কোয়ার। তুমি কি করতে পারতা? এই প্রত্যেকটার আর এর ভ্যালু বের করার পর তুমি টলারেন্স বের করতে পারতা। বের করার পর তুমি চেক করতে পারতা এই টলারেন্সের ভ্যালু হচ্ছে 0.1 এর থেকে ছোট কিনা। ছোট হইলে তুমি বলবা যে হচ্ছে এখানে আমাদের মাল্টিকোলিনিয়ারিটি প্রেজেন্ট আছে। ঠিক আছে? তো হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে প্রতিকার করার কয়েকটা ওয়ে আছে। ফার্স্ট ওয়েটা হচ্ছে গিয়ে কি, কিছু করা লাগবে না তোমাকে যদি প্রিডিকশন টাইপের কোনো কাজ করতে হয়। আর তুমি যদি হচ্ছে গিয়ে লাইক প্রিডিকশন টাইপের কাজ না করো, তখন কিন্তু তোমাকে এটা প্রতিকার করতে হবে। তখন প্রতিকারটা বেসিক্যালি কিভাবে করবা? আমরা ওয়ান অফ দা কোরিলেটেড ভেরিয়েবলকে রিমুভ করতে পারি, অথবা কি করতে পারি, কয়েকটা ভেরিয়েবলকে আমরা একসাথে মার্জ করতে পারি। ঠিক আছে? অথবা আমরা এই যে এখানে দুইটা ওয়ের কথা বলছিলাম, তোমাদের এই দুইটা ওয়ে ডিটেলসে জানতে হবে না, বা অ্যাটলিস্ট নাম জানতে হবে। এবার আমরা এখানে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস অথবা পার্শিয়াল লিস্ট স্কোয়ারস, এই মেথড গুলা ইউজ করে বেসিক্যালি কি করতে পারি? মাল্টিপল লিনিয়ারিটিকে রিমুভ করতে পারি। অথবা আমরা হচ্ছে গিয়ে লাইক এই জিনিসটা আমরা পড়ছি, রিজ অথবা লেসো রিগ্রেশন ইউজ করেও মাল্টিপল লিনিয়ারিটিকে রিমুভ করতে পারি। রিজ এবং লেসো রিগ্রেশন কি করে? আই থিঙ্ক আমাদের মনে আছে, ওরা বেসিক্যালি এই যে স্লোপের উপরও একটা কনস্ট্রেন্ট সেট করে। মানে ওরা হচ্ছে গিয়ে লাইক আমাদের ফুল মডেলটাকে আরো বেশি জেনারেলাইজড করে এবং স্লোপটাকে কমায় দেয় ফর
বোথ পজিটিভ এবং নেগেটিভ স্লোপ, এবং স্লোপটাকে জিরোর কাছাকাছি আনা ট্রাই করে। এর ফলে বেসিক্যালি কি হয়, আমাদের মডেলটার মধ্যে ওই যদি মাল্টি কোলিনিয়ারিটির কারণে যদি হচ্ছে কি কোনো স্পাইক টাইপের বা মাল্টি কোলিনিয়ারিটির ক্ষেত্রে কি হয় আমরা দেখছিলাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে দুইটা ভেরিয়েবলের যে দুইটার মধ্যে মাল্টি কোলিনিয়ারিটি আছে, দুইটার মধ্যে হচ্ছে গিয়ে লাইক স্লোপের ডিফারেন্স হচ্ছে গিয়ে ভালোই বেশি থাকে। ধরো একটার মধ্যে 100 আছে, অন্যটার মধ্যে 1000 আছে, ভালোই ডিফারেন্স আছে। আমি যদি স্লোপের উপর যদি কনস্ট্রেন্ট দিয়ে দেই যে এই দুইটা তোমাকে দুইটা স্লোপের ভ্যালু কম রাখতে হবে, তখন দেখবা যে দুইটা স্লোপের ভ্যালু কাছাকাছি চলে আসছে। কাছাকাছি আসা মানে কি, ওই মাল্টিপল ইম্প্যাক্টটা হচ্ছে আগের মতো নাই, আগের থেকে কম আছে। সো রিজ এবং লেসার রিগ্রেশন বেসিক্যালি আমাদের এই কাজটাই করে। ঠিক আছে, সো এইগুলা হচ্ছে কি আমরা এই স্লাইডে পড়ছিলাম। তারপর এই যে ফিচার স্কেলিং, এখানে আমরা বেসিক্যালি স্ট্যান্ডার্ডাইজেশন এবং নর্মালাইজেশন এগুলো নিয়ে পড়ালেখা করছিলাম। সো হ্যাঁ, তো এখান থেকে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে, এখান থেকে ডেফিনেটলি থিওরিটিক্যাল কোয়েশ্চেন তো আসতেই পারে, অথবা তোমাদের আমি একটা ডেটা সেট দিয়ে বলতে পারি যেটাকে তুমি স্ট্যান্ডার্ডাইজ বা নর্মালাইজ করো। তো স্ট্যান্ডার্ডাইজ করতে যদি আমি বলি, সেই ক্ষেত্রে তোমাদের মেবি আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ক্যালকুলেট করতে বলবো না, কারণ যেহেতু এটা পিওর স্ট্যাটিস্টিক্স এর কোর্স না, তোমাদের আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুটা দিয়ে দিতে পারি, বাট মিনের ভ্যালু মেবি তোমাদেরকে নিজেদের ক্যালকুলেট করতে হবে। মিন বের করা তো অনেক ইজি। সো আলটিমেটলি যখন তুমি স্ট্যান্ডার্ডাইজেশন করবা, তখন তোমার ফুল ডেটা সেটটা বেসিক্যালি কি হয়, ডেটা সেটটা হচ্ছে গিয়ে সে এমন একটা সিচুয়েশনে নিয়ে আসে যখন হচ্ছে গিয়ে মিনের ভ্যালু 0 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু হচ্ছে 1। সো প্রত্যেকটা ডেটা পয়েন্টকে এরকম করে সে অ্যাডজাস্ট করে ফেলো। ঠিক আছে, আর তুমি যখন নর্মালাইজেশন করবা, তখন সে ফুল জিনিসটাকে হচ্ছে এই রেঞ্জের মধ্যে, 0 থেকে 1 রেঞ্জের মধ্যে নিয়ে আসে। দুইটারই প্রোজ এন্ড কনস আছে, দুইটা প্রোজ এন্ড কনস আমরা ক্লাসে ডিসকাস করছি এবং এই স্লাইডে লিখে আছে। সেখান থেকে আসলে আমাদের অনেক বেশি হচ্ছে নিউমেরিক্যাল কোয়েশ্চেন আসার চান্স কম, বাট আমাদের কনসেপ্ট গুলা ক্লিয়ার রাখতে হবে। ছোট একটা নিউমেরিক্যাল কোয়েশ্চেন আসতেই পারে, তোমাকে আমি কয়েকটা ডেটা পয়েন্ট দিয়ে বলতে পারি যে তুমি এই জিনিসটাকে স্ট্যান্ডার্ডাইজ করো, ফুল ডেটা সেটটাকে। তো তুমি যাতে করতে পারো, এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, তাইলেই হবে। তারপর আমরা পড়ছিলাম লাস্ট জিনিস, সেটা হচ্ছে কি কি এই যে লিজ এবং লেসো রিগ্রেশন। সো প্রসেসটা হচ্ছে অনেক সিম্পল। প্রসেসটা মেইনলি কি, প্রসেসটা হচ্ছে আহ, আমরা রিজ এবং লেসো রিগ্রেশন বেসিক্যালি কেন ইউজ করি, আর হচ্ছে গিয়ে জেনারেলাইজ করার জন্য ইউজ করি আমাদের মডেলটাকে, বা রেগুলারাইজেশনের জন্য ইউজ করি, যাতে হচ্ছে গিয়ে আমার মডেলের মধ্যে গিয়ে ওভারফিটিং দূর হয় যদি আমরা পলিনোমিয়াল রিগ্রেশন ইউজ করি। সো এটা আমরা বেসিক্যালি কিভাবে করি, সেটা করার দুইটা ওয়ে আছে, L1 এবং L2 রিগ্রেশন। L1 রিগ্রেশনকে আমরা লেসো রিগ্রেশনও বলি, L2 রিগ্রেশনকে আমরা রিজ রিগ্রেশনও বলি। দুইটার ক্ষেত্রে আমরা বেসিক্যালি কি করতেছি, দুইটার ক্ষেত্রে আমরা হচ্ছে দেখো এই ওয়েটের উপর বা স্লোপের উপর একটা আলাদা কনস্ট্রেন্ট দিতেছি। আমাদের অ্যাকচুয়াল লস ফাংশন আগে এইটুকু ছিল মিন স্কোয়ার এররের, সেটার সাথে আমি এই পার্টটা ওয়েট করছি। আমাদের ল্যামডাটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে লাইক এই পার্টটার ও একটা এক্সট্রা ওয়েট সেট করতেছে এই ল্যামডাটা। এই ভ্যালুটা 0 থেকে 1 এর মাঝখানে নর্মালি হয়। 0 মানে কি তোমার এই পার্টটার কোনো ইম্প্যাক্টই নাই, আর যখন এটা 1 হবে মানে কি তোমার এই পার্টটার হচ্ছে ফুল ইম্প্যাক্ট আছে। তো এই পার্টটা বেসিক্যালি কি, এই পার্টটা দেখো প্রত্যেকটা যতগুলো তোমার ওয়েট ছিল, তুমি সবগুলো ওয়েট কি করতেছো, মড করে যোগ করতেছো লেসো ইকুয়েশনে। সো এর ফলে দেখো তোমার এই কস্ট ফাংশনকে তুমি যদি হচ্ছে মানে এখন মিনিমাইজ করতে চাও, তোমাকে কি করতে হবে, এই পার্টটাকে মিনিমাইজ তো করতেই হবে, সাথে সাথে তোমাকে এই পার্টটাকে মিনিমাইজ করতে হবে। এই পার্টটাকে তুমি কিভাবে মিনিমাইজ করতে পারবা, এটা তো কনস্ট্যান্ট, এখানে কিছু করার কিছু নাই। করার আছে কোথায়, এই জায়গাতে আছে। এখন দেখো এই ভ্যালুটাকে আমি যদি পজিটিভ থাকে, এটাকে যদি আমি আরো বাড়াই, তাহলে কি এটা বাইরে যাবে। সো আমাকে কি করতে হবে, পজিটিভ থাকলে আরো কমাইতে হবে। সেটা যদি নেগেটিভ থাকে, তাহলে স্টিল আমি মডিউলাস করে এটাকে পজিটিভ করে ফেলতেছি। সো নেগেটিভ যদি থাকে, নেগেটিভ দিকে বাড়ায় আসলে লাভ নেই, বা নেগেটিভ দিকে কমায় লাভ নাই, মানে -10 কে -20 করে কোনো লাভ নেই, কারণ মোট বরাবর সেটাও বেড়ে যাচ্ছে। সো আমাকে কি করতে হবে, এটাকেও জিরোর কাছাকাছি আনতে হবে। সো আলটিমেটলি কি হয়, এর ফলে তোমার মডেলটা আরো বেশি জেনারেলাইজড হয়। তোমার মডেলটা যদি অনেকটা এরকম থাকতো, ওয়েট, হ্যাঁ, তোমার মডেলটা যদি অনেকটা এরকম থাকতো, বেসিক্যালি কি করবে, এই ফুল স্কোপটাকে কমায় জিনিসটাকে তুমি একটা এরকম করে ফেলবে।
সো আগে এইটা ছিল, এটাকে হচ্ছে দেখো স্লোপ কমে এসে হচ্ছে এরকম ফর্মে নিয়ে আসছে। এর ফলে বেসিক্যালি কি হয়েছে দেখো, তোমার মডেলটা আরো হচ্ছে জেনারেলাইজড হয়েছে। তো সে হচ্ছে আগে বেসিক্যালি কি ছিল, এখানে তো দুই তিনটা পয়েন্টের জন্য মেবি ওইদিকে একটু বেশি কার্ভ নিয়ে নিছিল, এদিকে কয়েকটা পয়েন্টের জন্য মেবি সে এইদিকে বেশি কার্ভ নিয়ে নিছিল। বা সে এখন কি নিছে, কারণ জেনারেলাইজ করতেছে, পরে সে এই লাইন দ্বারা হচ্ছে এই সবগুলা পয়েন্ট হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে। সো এর ফলে ও হচ্ছে আরো জেনারেলাইজ হচ্ছে গিয়ে কিছু ডিসিশন নিতে পারে। সো সেম গোজ ফর হচ্ছে গিয়ে লাইক আমাদের রিজ রিগ্রেশন, যেখানে just আমরা কি করি, ওয়েটের স্কোয়ার কে ইউজ করি। বা এখানে ওই ল্যাম্বডাটাও বেসিক্যালি সেম, রেগুলারাইজেশনের স্ট্রেংথটাকেও কন্ট্রোল করে। এবং আরেকটা টাইপ আছে, টাইপ 3 আছে, যেটাকে আমরা ইলাস্টিক নেট হচ্ছে রিগ্রেশন বলি। সেখানে আমরা বেসিক্যালি করি, আমরা হচ্ছে লেসো এবং রিগ্রেশন দুইটার পার্টি হচ্ছে গিয়ে অ্যাড করি, এবং দুইটার মধ্যে হচ্ছে গিয়ে একটা ওয়েট সেট করে দিই। তুমি ধরো চাও, তুমি যদি চাও 50% রিচ এবং 50% লেসার হচ্ছে ইম্প্যাক্ট থাকুক, তাহলে তুমি দুইটা মানে আলফার ভ্যালু হচ্ছে 0.5 এ সেট করতে পারো, অথবা তুমি এটাকে অ্যাডজাস্ট করতে পারো। সো এগুলাকে আমরা হাইপার প্যারামিটার বলি, আলফা ল্যাম্বডা। তুমি তোমার বেসিক্যালি মডেল ট্রেনিং এর সময় তুমি এই হাইপার প্যারামিটার গুলোকে টিউনিং করতে পারো, লাইক কম বেশি করে দেখতে পারো কোন সেটের জন্য সে হচ্ছে গিয়ে ভালো রেজাল্ট প্রোভাইড করতেছে। সো এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের রেগুলারাইজেশন, এবং এগুলোর কিছু বেনিফিটস এখানে আছে। সো আমাদের ইলাস্টিক নেটে বেসিক্যালি রিচ এবং লেসো দুইটাই কেন আনা হয়েছে, কারণ দুইটারই ইন্ডিভিজুয়াল হচ্ছে গিয়ে কিছু কি আছে, পজিটিভ সাইডস আছে। সো সে জাস্ট কি করতেছে, ওই দুইটাকে নিয়ে আসছে। এর ফলে বেসিক্যালি কি হয়েছে, এর ফলে তুমি দুইটা থেকে হচ্ছে গিয়ে বেস্ট জিনিসগুলো নিতেছো। সো তোমার আলটিমেট হচ্ছে মডেলের প্রিডিকশন হচ্ছে ভালো হচ্ছে। স্যার সো এগুলো থেকে কি থিওরিটিক্যালি আসবে? এখান থেকে থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসার চান্সই বেশি, এখান থেকে ডিরেক্টলি নিউমেরিক্যাল কোয়েশ্চেন মেবি করবো রেগুলারাইজেশন না। গুলো তো ম্যাথমেটিক্যাল আমরা কিছু হ্যাঁ, দেখলাম না, মানে মানে আলটিমেটলি ফর্মুলাটা ছাড়া। তুমি যদি হচ্ছে আগের পার্ট থেকে যদি ম্যাথমেটিক্যাল বা নিউমেরিক্যাল কোয়েশ্চেন যদি সলভ করতে পারো, তুমি এইখান থেকেও করতে পারবে। ঠিক আছে। সো হ্যাঁ, আমরা প্রত্যেকটা জিনিসই ইভালুয়েট করব। সো হ্যাঁ, প্রত্যেকটার জন্য তোমাকে সেম তো গ্রেডিয়েন্ট ডিসেন্টের ম্যাথ করার কোনো মিনিং নাই। সো তোমাদের অ্যাকচুয়াল প্রপার গ্রেডিয়েন্ট ডিসেন্টের একটা প্রবলেম সলভ করতে হবে ডেফিনেটলি মিড এর জন্য। সেটা হচ্ছে আমরা ফার্স্ট ইয়ার পার্ট থেকেই করবো, লস ফাংশন বেসিক্যালি মিনিমাম স্কোয়ার ইররেরই লস ফাংশন থাকবে, বাট এখানে আমরা ছোট চেঞ্জ করতে পারি, লাইক আমরা এন এর জায়গায় এখানে n-1, n+1, 2n, 3n, 4n, 2/n, 1/2n, এরকম হচ্ছে কি ছোটখাটো চেঞ্জ করতে পারি। হ্যাঁ। তারপর সামনের পার্ট গুলার জন্য তোমাকে হচ্ছে গিয়ে প্রপার হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করে ওয়েট যে চেঞ্জ করতে হবে, ওই কাজগুলো করতে হবে না। যখনই মনে হয় যে তোমাকে কিছু ইনফরমেশন প্রোভাইড করা উচিত, যেগুলো নর্মালি ওয়েট আপডেট হওয়ার পর আসবে, সেগুলো আছে আমরা তোমাদের এক্সামে প্রোভাইড করে দিব, কোয়েশনের মধ্যেই প্রোভাইড করে দিব। ওইগুলো হচ্ছে তুমি ইউজ করে তোমার হচ্ছে গিয়ে সলিউশনটাকে ফার্দার হচ্ছে গিয়ে সামনে আগাইতে পারবা। না হলে দেখবো তুমি ফুল ক্লাসে শুধু গ্রেডিয়েন্ট ডিসেন্টেরই ওয়েট আপডেট করতেছো বিভিন্ন প্রবলেমের জন্য, তোমার মেইন যা ইভালুয়েশন গুলো হচ্ছে না। সো এই জন্য হ্যাঁ, এখান থেকে থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসারই সম্ভাবনা বেশি। আমি তোমাকে বলতে পারি যে ইলাস্টিক নেট রিগ্রেশনে তুমি হচ্ছে গিয়ে মানে ইলাস্টিক, তোমাকে আমি যদি এটা বলি যে আমাদের মিনিমাম স্কোয়ার ইররের লস ফাংশন এইটা ছিল, এখন আমি কি করতে চাই, এইটাকে হচ্ছে গিয়ে আরো বেশি জেনারেলাইজ করতে চাই। সো জেনারেলাইজ করার তোমার কোনো অ্যাপ্রোচ মাথায় আছে কিনা, যদি থাকে তাহলে ওই অ্যাপ্রোচ ইউজ করে তুমি লস ফাংশনকে আপডেট করো। সো এটা কিন্তু তখন এটা একটা ইলাস্টিক নেট ভালো হবে, কোয়েশ্চেন, বুঝি নাই। তখন অ্যান্সার হবে ইলাস্টিক নেট। ইলাস্টিক নেট হইতে পারে, অথবা লেসও হইতে পারে, রিচ হইতে পারে। আমি তো বলি নাই যে অনেক ভালো হইতে হবে অর সামথিং, বলছি এটাকে তোমাকে বেটার করতে হবে। সো হ্যাঁ, অথবা তোমাকে যদি বলি ইলাস্টিক নেট রিগ্রেশন ইউজ করে তোমাকে এটাকে বেটার করতে হবে, যেখানে আলফার ভ্যালু এটা হবে, ল্যামডার ভ্যালু এটা হবে, তখন তুমি ওইরকম করে একটা কস্ট ফাংশন হচ্ছে গিয়ে তৈরি করবা। এই তো, এরকম করে হচ্ছে কনসেপচুয়াল কোয়েশ্চেন আস্ক করতে পারি। সো ধরো ওইটার মধ্যে আমি 2 মার্কস দিলাম বা 3 মার্কস দিলাম। সো তোমাকে ওইরকম করে যারা হচ্ছে কোয়েশ্চেন মানে অ্যাকচুয়াল লস ফাংশনের ইকুয়েশনটা বিল্ড করতে পারবে, ওরা হচ্ছে বেসিক্যালি মার্কস পাবে, যারা পারবে না ওরা মার্কস পাবে না। সো এই জিনিসগুলো আর কি, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে এই জিনিসগুলো নিয়ে, তখন দেখবা কোনো প্রবলেমই হবে না, এক্সাম অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এবং হ্যাঁ, তোমাদের অ্যাকচুয়াল ফার্স্ট নিউমেরিক্যাল প্রবলেমটা করতে একটু বেশি টাইম লাগতে পারে,
বাট এছাড়া বাকি জিনিসগুলো বেসিক্যালি কনসেপচুয়াল এবং কিছু নিউমেরিক্যাল কোয়েশ্চেন থাকবে, সেগুলো বেসিক্যালি ভালোই ফাস্ট করা যাবে, প্রবলেম হবে না। সো এইটুকুই বেসিক্যালি ছিল আহ, তোমাদের মিডের তোমাদের মিডের নন লিনিয়ার রিগ্রেশনের একটা পার্ট আছে, সেখানে কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন আমি আস্ক করবো। সো এটা নিয়ে তোমাদের আমি একটা স্লাইড হচ্ছে আপলোড করে দিব, না যাতে স্লাইডটা একটু রিভিউ করবা যে কোন কোন টপিক আছে। বেশি না, মানে জাস্ট নন লিনিয়ার রিগ্রেশন কি, কয়েক টাইপের নন লিনিয়ার রিগ্রেশন। সো জাস্ট ওইগুলাই ওই স্লাইডের মধ্যে থাকবে, জাস্ট ওইগুলা দেখে নিবা তাইলেই হবে। ওইখান থেকে ধরো কয়েক মার্কসের হচ্ছে কি কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসতে পারে। আর মেইন কোয়েশ্চেন গুলো হচ্ছে এই পার্ট গুলা থেকে আসবে, যেগুলো আমরা অনেক ডিটেলস হচ্ছে ক্লাসের মধ্যে পড়ছি। সো এটাই ছিল তোমাদের ওভারঅল হচ্ছে গিয়ে এক্সামের কোয়েশ্চেন কিরকম আসবে সেটার একটা ওভারভিউ। আমি আবার বলতেছি, তোমাদের যে আমি আজকে প্র্যাকটিস প্রবলেম গুলো প্রোভাইড করবো, কখনোই জাস্ট ওইগুলা সলভ করে এক্সামে যাবে না। যদি যাও, এক্সাম ভালো হবে কিনা সেটা গ্যারান্টি আমি তোমাদের দিতে পারবো না। আর তোমরা যদি হচ্ছে আমরা যে ক্লাসে পড়ছি, ক্লাসের কন্টেন্ট স্লাইড গুলা যদি দেখো, তারপর যদি হচ্ছে কি ওই প্র্যাকটিস প্রবলেম গুলো যদি সলভ করো, তাহলে ডেফিনেটলি তোমার এক্সামে ফুল 30 আউট অফ 30 মার্কসই হচ্ছে গিয়ে কমন পড়বে। ঠিক আছে? সো জি তোমাদের স্যার, মধ্যে একটু কয়েকজন সাহস মেবি, করেন। হ্যাঁ ইনশাল্লাহ। সো অনেক ইজি আমি করবো। তোমাদের মধ্যে কয়েকজন বি আজ করতেছিল যে মার্কের ব্রেকডাউন নিয়ে। সো ব্রেকডাউন বলতে আমি তোমাদের একটা হাই লেভেলের ব্রেকডাউন বলি। তোমাদের ফার্স্টে যে একটা নিউমেরিক্যাল প্রবলেম থাকবে যেটা বললাম, সেটাতে ধরো তোমাদের অ্যারাউন্ড 10 মার্কস এর মতো থাকতে পারে। আমি তোমাদের ডেরিভেশন আস করতে পারি, অথবা তোমাকে আমি কয়েকটা আইটারেশনের জন্য আপডেট চেঞ্জ করতে মানে আপডেট করতে পারি, ওয়েট আপডেট করতে বলতে পারি। সো হ্যাঁ, ওটার মধ্যে ধরো 10, 8 এরকম হচ্ছে মার্কস থাকবে। আমি একদম এক্সাক্টটা বলতেছি না। আহ তারপর কিছু মানে ওইখান থেকে ওই যে 10, 8 মার্কসের একটা কোয়েশ্চেন থাকলো, এর সাথে আমি কিছু লেজ লাগিয়ে দিতে পারি 1, 2 মার্কসের হচ্ছে থিওরিটিক্যাল কোয়েশ্চেনের। তারপর এরপরে যে তোমাদের রিগ্রেশন অ্যানালাইসিস 2 এর যে স্লাইডটা আছে, সেখান থেকেও তোমাদের কিছু নিউমেরিক্যাল কোয়েশ্চেন আসতে পারে। সেখানে নিউমেরিক্যাল কোয়েশ্চেন কয়েক মার্কসেরই আসবে, অথবা ধরো এখান থেকে কিছু কনসেপচুয়াল থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসতে পারে, সেটাও বেসিক্যালি কয়েক মার্কের হতে পারে। মাল্টিকোলিনিয়ারিটি থেকে তোমাদের থিওরিটিক্যাল আসতে পারে, বা অলসো কনসেপচুয়াল কোয়েশ্চেন তো আসবেই প্রত্যেকটা জায়গা থেকে। সো হ্যাঁ, তোমাদের কাইন্ড অফ এক্সামে হচ্ছে কি 2 থেকে 3টা অথবা 4টাও হইতে পারে। 4টা যদি হয়, মানে এগুলো হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেনের সাব পার্ট আকারে আর কি। একটা বড় নিউমেরিক্যাল কোয়েশ্চেন তোমাদের আনসার করতে হবে, বাকিগুলো ছোট ছোট কয়েকটা নিউমেরিক্যাল কোয়েশ্চেন আনসার করতে হবে। আর কিছু হচ্ছে কি তোমাদের থিওরিটিক্যাল কোয়েশ্চেন এবং কনসেপচুয়াল কোয়েশ্চেন থাকবে। সো সেইগুলাই বেসিক্যালি তোমাদের আনসার করতে হবে, এবং হ্যাঁ এগুলার মাঝখানেই মার্কসটা ডিস্ট্রিবিউট হবে। তো আমি যদি বলি, লাইক ধরো তুমি ভাবতে পারো যে তোমাদের এক্সামের 50% বা 55 বা 60% নিউমেরিক্যাল প্রবলেম থাকতে পারে বিভিন্ন টাইপের, বাকি 40% হচ্ছে কনসেপচুয়াল বা থিওরিটিক্যাল কোয়েশ্চেন। সো ওইরকমই কোয়েশ্চেন করা হয়েছে। সো তোমরা জাস্ট একটু ট্রাই করো, ট্রাই করলেই হচ্ছে অনেক ভালো করতে পারবা। আমি তোমাদের যে প্র্যাকটিস শিটটা প্রোভাইড করবো, এখানের মধ্যে কিন্তু আমি কনসেপচুয়াল কয়েকটা কোয়েশ্চেন রাখতে পারি, বাট যে থিওরিটিক্যাল কোয়েশ্চেন, এই রেগুলারাইজেশন কি, কয়েক টাইপের রেগুলারাইজেশনের নাম বলো, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু এখানে থাকবে না। বাট এগুলা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সো তোমরা স্লাইডটা ডেফিনেটলি গো থ্রু করবা, এবং ক্লাসের কন্টেন্ট গুলো যদি কারো কাছে না থাকে, তোমাদের মধ্যে তো অনেক ভালো বন্ডিং আছে, অন্যদের কাছ থেকে কালেক্ট করে নিবা। সো হ্যাঁ, এই তো। আর কোনো যদি প্রবলেম ফেস করো, তো email face রেকর্ডিংটা করতে একটু পারো। এখনই আপলোড দিয়ে দিন। হ্যাঁ, বুঝি নাই। রেকর্ডিংটা একটু এখনই আপলোড দিয়ে দিন। হ্যাঁ, আমি রেকর্ডিংটা হ্যাঁ এখনই দিয়ে দিব। জুমের প্রসেস করে রেকর্ডিং আমাকে দিতে টাইম লাগে একটু 20-25 মিনিটের মতো। তারপর ওটা আমি আপলোড করে দিব, আপলোড করে লিঙ্কটাও তোমাদের সাথে আমি এখনই শেয়ার করে দিব, প্রবলেম নাই। আর স্যার আরেকটা স্লাইড দিবেন বললেন যে ওইটাও একটু তাড়াতাড়ি দিয়ে দিন। আরেকটা ওই যে নন লিনিয়ার রিগ্রেশনের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি দিয়ে দিব। স্লাইড দিতে পারি, বা ডকের মধ্যে হচ্ছে কিছু ইনফরমেশন আমি প্রোভাইড করতে পারি, যে ওইখানে আমাদের নন লিনিয়ার রিগ্রেশন থেকে কতটুকু কি লাগবে। তেমন বেশি লাগবে না। নন লিনিয়ার রিগ্রেশন কি কয়েক যেভাবে ভালো টাইপের। হয় স্যার, সব থেকে ইয়েস, বেশি ভালো জন্য ইয়েস, দিয়ে দিন। ওকে, প্রবলেম নাই। সো নন লিনিয়ার রিগ্রেশন কি, কয়েক টাইপের নন লিনিয়ার রিগ্রেশন, ওইগুলোই বেসিক্যালি এখানে থাকবে। ঠিক আছে?
সো আই থিঙ্ক হ্যাঁ তাইলে এইটুকুই থাক। তোমাদের এমনিতে এক্সামের ডেটটা যেন কবে, আমার ঠিক খেয়াল নাই, একটু আমাকে বলো তো। কারো কি মনে আছে? স্যার একদম লাস্ট দিনে, ও, 24 তাহলে লাস্ট তারিখ, এক্সামের দিন। 24 24 তারিখ, তারিখ। 24 তারিখে। দুপুর 2টা ওকে, থেকে 4টা। ওকে, তাহলে তো মানে লাস্ট দিনের লাস্ট এক্সাম, তাই না? জি স্যার। জি স্যার, আমাদের দিয়েই শেষ। ওকে, ভালোই তো। তাইলে তাহলে টাইম আছে, প্রিপারেশন নাও। কোনো প্রবলেম ফেস করলে আমাকে বইলো। তোমাদের যদি এই এক্সামের গ্যাপে যদি কাউন্সিলিং লাগে তখনও বলতে, সেটা নিয়েও বলতে পারো। ওকে, ঠিক আছে তাইলে। তোমরা সবাই ভালো থাকো, সবাই অল দ্য বেস্ট সবাইকে। আর হ্যাঁ, আমরা মিডের পর যখন পড়বো, লাইক আমরা ট্রাই করবো প্রত্যেকটা টপিকের পরই কিছু হচ্ছে গিয়ে প্র্যাকটিস প্রবলেম দিয়ে দেওয়ার। এবার এই যে সব জিনিস, এবং আমি যে ছুটি নিয়েছিলাম, এই সব কিছু নিয়ে হচ্ছে গিয়ে ফুল জিনিসটা যেরকম প্ল্যান করছিলাম লাস্টের দিকে ওইরকম একদম স্মুথলি যায় নাই। বাট হ্যাঁ, আশা করি তোমাদের প্রবলেম হবে না। তো যে প্রবলেম গুলো তোমাদের দিব সেগুলো হচ্ছে একটু ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো, তাইলেই হবে। ওকে, তাইলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। সমস্যা নেই স্যার, কংগ্রেচুলেশনস এগেইন। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।